মাসুদ রানা সিরিজের গল্প চারিদিকে শত্রু অষ্টম ও শেষ পর্ব। বেরেনকো, আমি এয়ার মার্শাল। কনসোলের সামনে দাঁড়িয়ে কথা বলছেন তিনি। সময় বাঁচাবার জন্য কোড ব্যবহার করছেন না তিনি, তবে পাইলটের নাম ছাড়া নিজের বা প্লেনের সম্পূর্ণ পরিচয়ও প্রকাশ করছেন না। এই মুহূর্তে বেরেনকো মিগ-31 প্রজেক্টের দ্বিতীয় পাইলট। মাটি থেকে 50,000 ফিট উপরে রয়েছে। তার পিপিটোর নোজ প্রোব ঢুকে রয়েছে রিফুয়েলিং প্লেনের ভেতর। কনসোল স্পিকার থেকে জট পাকানো শো শো শব্দ ভেসে এলো। অস্পষ্টভাবে শোনা গেল, বেরেনকো, ওভার। বেরেনকোকে এয়ার মার্শাল, রিফুয়েলিং শেষ হবার সাথে সাথে নর্থ কেপের দিকে যেতে হবে তোমাকে। পাইলট হতভম্ব হয়ে পড়ল। হঠাৎ করে প্ল্যান বদল হলো কেন? নর্থ কেপ? কিন্তু হ্যাঁ, নর্থ কেপ। যা বলছি শোনো। দুটো ইউনিটের সাথে রেডিও যোগাযোগ করো, মিসাইল ক্রুজার রিগা আর গ্রাউন্ড কন্ট্রোল মৌমাছি মারানাস্ক। কপি করছো? কিছুক্ষণ পর জবাব এলো, বেরেনকো, হ্যাঁ কপি করছি। নর্থ কেপের দিকে যাব, যোগাযোগ রাখবো রিগা আর গ্রাউন্ড কন্ট্রোল মারমানাস্কের সাথে। ওভার। ধন্যবাদ। পরবর্তী নির্দেশের জন্য তৈরি থাকো। ওভার অ্যান্ড আউট। আঙুলের বাড়ি দিয়ে সুইচ অফ করলেন এয়ার মার্শাল। ট্রান্সমিটারের দিকে পেছন ফিরলেন। আমেরিকানরা ওদের দুজনের কথাবার্তা নির্ঘাত শুনতে পাবে, ভাবলেন তিনি। পাক, তাতে কিছু এসে যায় না। নর্থ কেপের দিকে তিনি শুধু আরও একটা ইউনিটকে যেতে বলেছেন। ফার্স্ট সেক্রেটারির দিকে তাকালেন এয়ার মার্শাল। ফার্স্ট সেক্রেটারি যুদ্ধমন্ত্রী জেনারেল বাকুনিনের কানে কানে কী যেন বলছেন। পায়চারি শুরু করলেন এয়ার মার্শাল। পিটি ডাভের রিফুয়েলিং পয়েন্ট সম্পর্কে তাদের প্রতিটি ধারণা মিথ্যে প্রমাণিত হয়েছে। ওই এলাকায় কোনো ট্যাঙ্কার প্লেন নেই, রাডারে কোনো সাবমেরিনও ধরা পড়েনি। অথচ রিফুয়েলিং ছাড়া বাঁচার কোনো আশা নেই পিটি ডাভের। কেন যেন মনে হচ্ছে এই রহস্যের সমাধান তার জানা আছে, কিন্তু সমাধানটা পেটে আছে, মুখে আসছে না। সম্ভাব্য আর একটা উপায়ে ফুয়েল সাপ্লাই করতে পারে পিটি ডাভ। কি সেটা? মনে পড়ছে না কেন। বরফের মাঠ খুঁটিয়ে পরীক্ষা করলো ওরা। চিফ ইঞ্জিনিয়ারের কথাই ঠিক, 4 ফিট উঁচু পাঁচিলটা পূব মাথা থেকে পশ্চিম মাথা পর্যন্ত লম্বা। মাঠের ঠিক মাঝখানে গজিয়েছে ওটা, তার মানে এয়ার কিং যে অংশটাকে রানওয়ে হিসেবে ব্যবহার করবে তারও ঠিক মাঝখানে। ওই পাঁচিল থাকলে মিগ-31 নিয়ে টেক অফ করা রানার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বরফের মাঠে সত্যি সত্যি আটকা পড়ে গেছে ও। এতে কাজ হবে স্যার, আবার বলল হাডসন। সামনের দিকে ঝুঁকে আছে সে, রোগা পাতলা জেমসনের চেয়ে অনেক লম্বা দেখালো তাকে। লেফটেন্যান্ট কর্নেল জন গার্ডনার এ ধরনের পরিস্থিতির সাথে তেমন পরিচিত নয়, কাজেই চুপ করে থাকলো সে। হাডসনের সহকারী সেকেন্ড ইঞ্জিনিয়ার ফেয়ারম্যান সময় আর শ্রমের হিসেব উল্লেখ করে চিফ ইঞ্জিনিয়ারের বক্তব্য সমর্থন করল। রানার সাথে ওরা 5 জন হিম বাতাসের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এদিকে এখনো কুয়াশা রয়েছে, বেশি দূর দৃষ্টি চলে না। দমকা বাতাস এখনো আসছে, তবে গতিবেগ একটু যেন কমেছে বলে মনে হলো। কিন্তু জ্যাক, হাডসনকে বলল জ্যামসন, আমাদের সাথে কি অত কোদাল আর শাবল আছে? রানার দিকে তাকালো সে, লক্ষ্য করলো ওদের আলোচনার দিকে মন নেই পাইলটের, গভীর মনোযোগের সাথে চারিদিকের বরফ দেখছে। স্যার, জবাবে বলল চিফ ইঞ্জিনিয়ার, শাবল, কোদাল, হেভি স্ক্রুড্রাইভার সবই আছে আমাদের। দরকার হলে না হয় খুদে 2-1টা বিস্ফোরণও ঘটানো যাবে। আপনি কি বলেন? জ্যাক, তোমার কি মাথা খারাপ হলো? আঁতকে উঠল ক্যাপ্টেন। না স্যার, ঠিকমতো বসাতে পারলে বরফের তাতে কোনো ক্ষতি হবে না। প্লেনের হুইল ট্র্যাক কতটা চওড়া মিস্টার ডাভ? জানতে চাইল জেমসন। 22 ফিট। ঠিক জানেন? রিজের দিকে চোখ রেখে রানা শুধু ছোট্ট করে মাথা ঝাঁকালো। বুট পরা পা দিয়ে রিজের গায়ে লাথি মারল একটা। আলগা কিছু তুষার খসে পড়ল, সাদা হয়ে গেল বুটের ডগা, কিন্তু রিজের গায়ে কোনো দাগ পড়ল না। কতটা দরকার আপনার? পাঁচিলের কতটা ভেঙে দিলে আপনার চলে? জিজ্ঞেস করলো চিফ ইঞ্জিনিয়ার। ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো রানা। 30 ফিট। বেশ, আপনি তাহলে জায়গাটা দেখিয়ে দিন, ঠিক কোথায় ভাঙতে হবে পাঁচিল। আপনার হয়ে ওরাই করে দেবে কাজটা। খোঁচাটা নিঃশব্দে হজম করলো রানা। ধীর পায়ে এগুলো ও। বাকি 5 জন বাতাসের দিকে ঝুঁকে পিছু নিল। এক জায়গায় থামল রানা, বলল, এখানে। কোমর সমান উঁচু পাঁচিলের মাথায় একটা লাথি কষালো ও। পাঁচিলের মাথা সামান্য একটু খসলো মাত্র। পার্কার পকেট থেকে অ্যারোসল ক্যান বের করলো হাডসন, স্প্রে করলো বরফের গায়ে। অ্যালকোহল বেসড তরল ডি-আইসিং পড়ায় থেতলানো পাঁচিলের মাথা কয়েক ইঞ্চি দেবে গেল। গুনে গুনে 30 ফিট এগুলো রানা। হাডসন এসে জায়গাটা চিহ্নিত করার অপেক্ষায় থাকলো।
জেমসন আন্দাজ করলো রিজের প্রায় মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ওরা, মধ্য মাঠের কাছাকাছি। উত্তর দক্ষিণে দীর্ঘতম বিস্তৃতি বেছে নিয়েছে রানা। হাডসনের দিকে ফিরল ক্যাপ্টেন। কতক্ষণ লাগবে? 1 ঘন্টা স্যার। স্প্রেইং ডাউনের কাজটাও তার মধ্যে সারা যাবে। 1 ঘন্টা খুব বেশি হয়ে যায়। প্রতিবাদ করতে ইচ্ছে হলো রানার, কিন্তু জানে লাভ নেই। অন্যমনস্ক হয়ে পড়েছে ও। শুধু ইয়ার্কিংয়ের কথা ভাবছে না, ওকে সাহায্য করতে আসা সাবমেরিন আর তার ক্রুদের কথাও ভাবছে। পাঁচিল ভাঙতে 1 ঘন্টা লাগবে, তার মানে সাবমেরিনকেও বরফের ওপর ওই 1 ঘন্টা থাকতে হবে। বিপদ যে কোন দিক থেকে কখন আসবে কেউ বলতে পারে না। রাশিয়ানরা যদি ওদের অস্তিত্ব একবার টের পায়, বিপদ হবে। অথচ সাবমেরিনে কোদাল আর শাবল ছাড়া কোনো অস্ত্র নেই। আপনি ক্যাপ্টেন, আপনার লোকজনদের সাবধান করে দেবেন না? মৃদু কণ্ঠে প্রশ্ন করল ও। ধন্যবাদ, গম্ভীর ক্যাপ্টেন জেমসন। কিন্তু আমার কাজ আমি ভালোই বুঝি, মনে করিয়ে না দিলেও চলতো। লোকটা ওর ওপর চটে আছে সেটা আগেই টের পেয়েছে রানা। ভালো একজন ক্যাপ্টেন সবসময় নিজের ক্রুদের নিরাপত্তার কথাই আগে চিন্তা করে। রানার জন্য সবাই বিপদে পড়ে গেছে, কাজে ওর ওপর রাগ হওয়া স্বাভাবিক। কিন্তু ভাবল রানা, এর জন্য আমি দায়ী নই। MiG-31 চুরি করার ষড়যন্ত্র তোমাদের CIA-এর। রবার্ট মর্গ্যান কলকাঠি নাড়াতেই তোমাদেরকে এখানে আসতে হয়েছে। পকেট থেকে হ্যান্ডসেটটা বের করলো জেমসন। বোতাম টিপে বলল, বুশ, সাবমেরিনের অ্যাড্রেস সিস্টেমের সাথে কানেকশন দাও। যোগাযোগ হলো। ক্রুদের উদ্দেশ্যে কথা বলতে শুরু করলো ক্যাপ্টেন। ক্যাপ্টেন বলছি, মন দিয়ে শোনো সবাই। প্রেশার রিজ ভেঙে ফেলতে 1 ঘন্টা লাগবে, তার মানে সাবমেরিন নিয়ে আমরা বরফের ওপর 1 ঘন্টা থাকছি। সবাই চোখ কান খোলা রাখুক, এই আমি চাই। বরফের ওপর, বরফের নিচে আর আকাশে যদি কিছু আসে, সাথে সাথে সেটাকে দেখতে পেতে হবে। একটা কিছু এলো অথচ তোমরা সেটাকে দেখতে পেলে না, এর অর্থ হবে আমাদের সবার মৃত্যু। বিরতি নিল জেমসন, তারপর আবার শুরু করলো। তোমরা যারা প্লেনে কাজ করছো, যত তাড়াতাড়ি পারো শেষ করো তোমাদের কাজ। রিফুয়েলিং ছাড়াও আরও কাজ আছে তোমাদের। মুহূর্তের নোটিসে যাতে প্লেন নিয়ে আকাশে উঠতে পারে পাইলট, তার জন্য যা যা করা দরকার সব করে রাখবে তোমরা। প্লেনের গায়ে তুষার থাকলে সরিয়ে ফেলবে। খানিক বিরতি, তারপর আবার। রিজ ভাঙার জন্য চিফ ইঞ্জিনিয়ার হাডসন কিছু লোককে নিয়ে কাজ করবে। তার দলে কে কে স্বেচ্ছাসেবক হতে পারবে সেই জানাবে তোমাদের। যন্ত্রপাতি কী কী দরকার তাও তার কাছ থেকে জানতে পারবে তোমরা। একটু অপেক্ষা করো, তার আগে ডাক্তারের সাথে কথা বলে নেই আমি। এসকেপার ডাক্তারের গলা ভেসে এলো। কে কীরকম জখম হয়েছে জানতে চাইল জেমসন। ফিলবির মাথা ফেটে গেছে, তবে মারাত্মক কিছু না, মাত্র একটা সেলাই পড়েছে খুলির চামড়ায়। আর কটুড আর তার নিচের পাটির দুটো দাঁত হারিয়েছে। কম বেশি প্রায় সবাই একটু একটু আহত হয়েছে বটে, তবে এরা শুধু দুজনেই। ধন্যবাদ ডাক্তার। ফিলবিকে বলো এই ধাক্কায় ওর মাথা আরও পরিষ্কার হয়ে যাবে, আর কটুডের চেহারা নির্ঘাত আরও সুন্দর দেখাবে। ঠিক আছে, চিফ ইঞ্জিনিয়ার হাডসন কথা বলবে এবার। তার কথা মন দিয়ে শোনো সবাই। ধন্যবাদ। বোতাম টিপে নিজের হ্যান্ডসেট পকেটে ভরল ক্যাপ্টেন। রানার পাশে এসে দাঁড়ালো সে। এক মুহূর্ত পাইলটের মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে থাকার পর সংক্ষেপে জানতে চাইল, ঠিক জানেন তো? মাথা ঝাঁকালো রানা। দুশ্চিন্তা করবেন না, 30 ফিট যথেষ্ট। কুয়াশা কিন্তু এখনও রয়েছে, বাড়লেও অসুবিধা হবে না। কাজ ঝাঁকালো জেমসন। আমার কি, মরলে আপনি মরবেন। কয়েক মুহূর্ত চুপচাপ কাটলো, তারপর রানা বলল, এই 1 ঘন্টার জন্য ধন্যবাদ মিস্টার জেমসন। অপ্রতিভ বোধ করল জেমসন। মনে মনে রানাকে দায়ী করলেও জানে সত্যি সত্যি রানা দায়ী নয়, প্রকৃতির খামখেয়ালির ওপর কারো কোনো হাত নেই। বলল, আর কারোর জন্য এত বড় ঝুঁকি আমি নিতাম না মিস্টার ডাফ। আমার কাজ এখনও শেষ হয়নি, বলল রানা। আপনাদের সাহায্য ছাড়া কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। বিনয়ের অবতার, তিক্ত মনে ভাবল জেমসন। যাই, প্লেনটাকে একবার দেখে আসি, বলল রানা। ঠিক আছে। সাবমেরিন আর এয়ারকিংয়ের কাছে ফিরে এলো রানা। সাবমেরিন থেকে বেরিয়ে এলো একদল ক্রু। ওকে পাশ কাটিয়ে কুয়াশার ভেতর দিয়ে হনহন করে এগিয়ে চলল। তাদেরকে ঘিরে আছে তাদেরই সাদা নিঃশ্বাস। চিফ ইঞ্জিনিয়ার কাজের লোক, ভাবল রানা, ওর ওপর ভরসা করা যায়। পরামর্শটা রানাই দিয়েছিল ওদেরকে। রিজের একটা অংশ ভাঙা, তারপর ভাঙা জায়গাটুকু সমতল করা। প্রথম কাজটায় শাবল কোদাল আর গায়ের জোর লাগবে। দ্বিতীয় কাজে লাগবে সুপারহিটের স্ট্রিম, যার সাহায্যে সাবমেরিনের টারবাইন চালানো হয়। প্রেশার হোজ দিয়ে বরফের গায়ে স্প্রে করতে হবে। এয়ার কিংয়ের গা থেকে তুষার পরিষ্কার করা হচ্ছে।
প্লেনের পাশে 10 ফুটি একটা ইকুইপমেন্ট রয়েছে, দেখতে অনেকটা গার্ডেন স্প্রের মতো। ওটা থেকে একটা হোজ বেরিয়ে এসে ঢুকেছে সাবমেরিনের সেইলে রাখা একটা ট্যাঙ্কে। ছোট একটা ইলেকট্রিক মোটরের সাহায্যে প্লেনের গায়ে পাম্প করা হচ্ছে অ্যালকোহল বেসড তরল অ্যান্টি আইসিং মিক্সচার। প্লেনের ডানা আর ফিউজিলাসকে সম্পূর্ণ বরফমুক্ত করেছে এই তরল পদার্থ। স্প্রেয়ার অপারেট করছে 4 জন ক্রু। 2 জন হোস টেনে নিয়ে গেছে আন্ডার ক্যারিজে। অপর 2 জন হোসের দুটো মুখ বগলের নিচে আটকে নিয়ে যেখানে যেখানে দরকার স্প্রে করছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে প্লেনটাকে দেখলো রানা। ওটা যেন ওকে জাদু করেছে। এর আগে বাইরের চেহারা ভালো করে দেখার সুযোগ হয়নি। 2 চোখ দিয়ে গিলছে যেন ও। সরু কোমরের মতো ফিউজিলাস, প্রচুর জায়গা দখল করে রাখা ভারী ইঞ্জিনগুলোর সামনে ফুলে থাকা এয়ার ইনটেক্স। ইন্টারসেপ্টর অ্যাটাক প্লেনে এর চেয়ে বড় আকারের এয়ার ইনটেক্সের কথা ভাবা যায় না। অসম্ভব ছোট আর মোটা ডানা, ডানার নিচে ঝুলে থাকা অ্যাডভান্সড অ্যানাব মিসাইল। হঠাৎ মনে হলো সুন্দরী নারীর সাথে কোথায় যেন মিল আছে এয়ার কিংয়ের। কে যেন বলেছিল সব সুন্দর শিল্পকর্মের ভেতরেই যৌনাবেদন থাকে। অন্তত এয়ার কিংয়ের বেলায় কথাটা মিথ্যে নয়। খুঁজলে মিগ-31-এর আকার আকৃতির মধ্যে নারীদেহের বিভিন্ন অংশের আদল পাওয়া যাবে। রূপকথায় যেমন থাকে, দৈত্যদের আস্তানা থেকে রাজকন্যাকে ছিনিয়ে নিয়ে এলো রাজপুত্র, ওর অভিযানও তার চেয়ে আলাদা কিছু নয়। কিন্তু যত যৌনাবেদনই থাকুক, নিষ্প্রাণ একটা মেশিন বই তো নয়। ওর মনের কথা ওটা বুঝবে না। যন্ত্রের সাথে প্রেম হয় না। প্রেম? নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছিল। চট করে সেটা চেপে মুচকি হাসল রানা। ওর পেশায় যে ঝুঁকি, তাতে প্রেম করা চলে কিন্তু ঘর সংসার চলে না। তাছাড়া বন্ধনহীন জীবনের প্রতি ওর রয়েছে দুর্নিবার আকর্ষণ। সোহানাকে ভালোবাসেও। সোহানা যদি তেমন করে চেপে ধরতো, হয়তো তাকে বিয়েও করে ফেলবে। কিন্তু সোহানার আত্মমর্যাদা বোধ আর অভিমান বড্ড বেশি। রানার মন বুঝতে পারার পর বিয়ের জন্য কোনোদিনই চাপ দেয়নি, দেবেও না কখনো। সেজন্যই আরও বেশি করে ভালো লাগে তাকে ওর। ভাগ্যবান পুরুষ। প্রেম তো জীবনে কম আসেনি। কত মেয়ে ওর পথ চেয়ে এখনও বসে আছে। জানে রানাকে বাঁধতে পারবে না, তবু যৌবনের শেষ দিন পর্যন্ত ওর জন্য অপেক্ষা করবে কেউ কেউ। রেবেকার কথা মনে পড়ল। ওই একটা মেয়ে, শুধু ওই একজন, ওকে প্রায় বেঁধে ফেলেছিল। আশ্চর্য এক মেয়ে, নিজের প্রাণের মায়া তুচ্ছ করে এগিয়ে এসে দাঁড়িয়েছিল ওর পাশে। মাটির সাথে মিশে মাটি হয়ে গেছে, তবু তাকে পেতে ইচ্ছে করে। মনের ভেতর থেকে ডাক অনুভব করল রানা, চলো জিম্বাবুয়ে চলো। মৃত্যুর মাত্র কদিন আগে রেবেকা বলেছিল, তোমার আগে আমি যদি মারা যাই, আর তখন যদি খুব বেশি করে আমার কথা মনে পড়ে তোমার, আমাকে যদি পেতে ইচ্ছে করে, ছুতে ইচ্ছে করে, জিম্বাবুয়ে চলে এসো। আমার কৈশোরের যৌবনের কিছুটা সময় ওখানে কেটেছে। ওখানে আমাদের বিশাল সম্পত্তি আছে, বাড়ি আছে, আমার নিজের হাতে সাজানো। ওখানে তুমি আমার গন্ধ, আমার স্পর্শ পাবে, আমাকেও পাবে। যাব, আমি যাব। দুটো আঁচড়ের দাগ দেখে বাস্তবে ফিরে এলো রানা। 4টি অ্যানাবে মিসাইলের মধ্যে 2টো ছুঁড়েছিল ও। একটা ব্যাজারকে ফেলার জন্য, অপরটা মিসাইল ক্রুগার রিগাকে বিভ্রান্ত করার জন্য। বাকি 2টো থাকার কথা, কিন্তু 4টে রয়েছে দেখেও আশ্চর্য হলো না ও। এই অ্যাসাইনমেন্টের জন্য সিআইএ কাঠখড় কম পোড়ায়নি। সিরিয়ানদের কাছ থেকে একটা মিগ-25 কেড়ে আনার ব্যবস্থা করেছিল তারা। সেটা থেকে 2টো অ্যানাব মিসাইল জোগাড় হয়েছে। রবার্ট মর্গ্যানের নির্দেশে মিসাইল 2টো ডেলিভারি দেওয়ার জন্য সাথে করে নিয়ে এসেছে সাবমেরিনের ক্যাপ্টেন জেনসন। রিফুয়েলিংয়ের কাজ শেষ হলো। ক্রু যারা এই কাজে ছিল তাড়াহুড়ো করে রওনা দিল রিজের দিকে। রিজ ভাঙতে সাহায্য করবে এবার। মিগ-31কে পেছনে ফেলে হাঁটতে শুরু করলো রানা। প্রায় আধ ঘন্টা পর দক্ষিণ প্রান্তে চলে এলো ও। তারপর উত্তর দিকে এগোলো। রানওয়ে হিসেবে এই উত্তর দক্ষিণ বিস্তৃতিটুকু ব্যবহার করবে ও। 2টো ভাসমান বরফের সংঘর্ষে রানওয়ের কোনো ক্ষতি হয়নি, শুধু ওই একটাই প্রেশার রিজ মাথাচাড়া দিয়েছে। বরফের উত্তর প্রান্ত থেকে ফিরছে ও। গার্ডনারের গছিয়ে দেয়া হ্যান্ডসেটটা পকেটের ভেতর পিপ পিপ করে উঠল। ইয়েস মিস্টার ডাভ, কঠিন শোনালো ক্যাপ্টেন জেমসনের কণ্ঠস্বর। আপনি যে পথ ধরে এখানে এসেছেন, ওদিকে 3টে সোনার কন্ট্যাক্ট। এর মানে বোঝেন? কয়েক সেকেন্ড মুখে কথা জোগালো না, তারপর নিচু গলায় রানা বলল, হ্যাঁ, মিসাইল ক্রুজার আর তার 2টো এসকর্ট হান্টার কিলার সাব। এর জন্য আপনি দায়ী। সরাসরি রানাকে অভিযুক্ত করলো ক্যাপ্টেন। আপনি ওদেরকে পথ দেখিয়ে এনেছেন। 1 সেকেন্ড পর জানতে চাইল রানা, এখানে পৌঁছতে কতক্ষণ লাগবে ওদের? 40 বা 45 মিনিট।
তাহলে চিন্তার কিছু নেই, বলল রানা, যথেষ্ট সময় পাওয়া যাবে। আশ্চর্য, শুধু নিজের নিরাপত্তার কথাটা ভাবছেন, আমার ক্রুদের কি হবে, যারা আপনাকে পালানোর সুযোগ করে দেওয়ার জন্য যান জীবন দিয়ে রানওয়ে তৈরি করছে? আমি দুঃখিত ক্যাপ্টেন, বলল রানা, সত্যিই দুঃখিত। একটু থেমে আরও নরম সুরে আবার বলল, প্রশ্নটা আসলে আপনার কমান্ডিং অফিসারকে করা উচিত, তাই না? অপর প্রান্ত থেকে ক্যাপ্টেন কথা বলল না। আপনি আছেন ক্যাপ্টেন? জিজ্ঞেস করল রানা। আর কোনো উপদেশ আছে? তিক্ত কণ্ঠে জানতে চাইল জেমসন। আপনি ঠিক জানেন ওরা এদিকেই আসছে? তা আসছে না, বলল জেমসন। আসছে না মানে? ওরা পশ্চিম দিকে যাচ্ছিল, কিন্তু আমরা যখন ওদেরকে দেখতে পাচ্ছি তেমনি ওরাও আমাদেরকে দেখতে পাচ্ছে। কোর্স বদলে এদিকেই আসবে। দৃঢ় মনোবল নিয়ে ফার্স্ট সেক্রেটারির সামনে এবার দাঁড়ালেন এয়ার মার্শাল। অনেকক্ষণ ধরে ভোগাবার পর ধারণাটা তার মাথায় ধরা দিয়েছে। এখন তিনি জানেন পিটি ডাফের জন্য রিফুয়েলিংয়ের কী ব্যবস্থা করা হয়েছে, যদিও ধারণাটা তিনি খোলসা করে সরাসরি বলবেন না। কোনো অবস্থাতেই ফার্স্ট সেক্রেটারির বিরাগভাজন হতে চান না তিনি। যুদ্ধমন্ত্রীর পদটা পাবার লোভে অনেক কাঠখড় পুড়িয়ে ফার্স্ট সেক্রেটারির প্রিয়পাত্র হতে পেরেছেন, একটা ভুল করে নিজের সর্বনাশ ডেকে আনতে রাজি নন। কিছুদিনের মধ্যে জেনারেল বাকুনিন অবসর নেবেন। তার স্বপ্ন বাস্তব হয়ে ধরা দিতে আর বেশি দিন নেই। মনে মনে ভালো করেই তিনি জানেন, পিটি ডাফ যদি মিগ-31 নিয়ে নিরাপদে পালিয়ে যেতে পারে, ব্যর্থতার জন্য তাকেই দায়ী করা হবে। আমার মনে হয়, নরম সুরে বললেন তিনি, ফার্স্ট সেক্রেটারি, এই কন্ট্যাক্ট বরফের জন্য অস্পষ্ট হলেও তদন্ত করে দেখা দরকার। ফার্স্ট সেক্রেটারি কিছু বললেন না। ডিম্বাকৃতি টেবিলে বসে ম্যাপে চোখ বুলাচ্ছেন তিনি। একসময় মুখ তুললেন। আবার বলুন। একটা সম্ভাবনার কথা ভাবছি, মৃদু কণ্ঠে বললেন এয়ার মার্শাল। ওরা হয়তো বড় একটা বরফের মাঠকে পিটি রানওয়ে হিসেবে ঠিক করে রেখেছে। পিটি হয়তো মিগ-31 নিয়ে সেই রানওয়েতে ল্যান্ড করেছে। কিন্তু রিফুয়েলিং? বরফের একটা মাঠ, তার নিচে লুকিয়ে থাকতে পারে না একটা সাবমেরিন? এয়ার মার্শাল লক্ষ্য করলেন ফার্স্ট সেক্রেটারির চোখ দুটো মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল। আর হয়তো সেই সাবমেরিনেই রিগার ধরা পড়েছে। তার মানে আপনার ধারণা এয়ার মার্শাল, PP-1 নিয়ে ল্যান্ড করেছে পিটি ডাফ? না তাকিয়েও এয়ার মার্শাল বুঝতে পারলেন অপারেটর থেকে শুরু করে যুদ্ধমন্ত্রী সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। জি কমরেড ফার্স্ট সেক্রেটারি, মনে হচ্ছে নর্থ কেপে যে আমেরিকানদের প্লেন আর সাবমেরিন রয়েছে ওগুলো ডিকয়। ওরা চাইছে আমরা ওগুলোর পেছনে ছুটি, কিন্তু পিটি ডাফের রিফুয়েলিং পয়েন্ট ওদিকে নয়। আরও দেখুন, বলে যান। সোনার কন্ট্যাক্টটা কোন দিকে লক্ষ্য করেছেন? রিগা আর তার এসকর্টদের রিপোর্ট বলছে পিটি ডাফকে মিগ-31 নিয়ে ওদিকেই যেতে দেখেছে তারা। গম্ভীর আওয়াজ বেরোলো ফার্স্ট সেক্রেটারির গলা থেকে। ম্যাপের দিকে নিবিষ্ট মনে তাকিয়ে আছেন তিনি। কয়েক সেকেন্ড পেরিয়ে যাবার পর মুখ তুললেন, বললেন, ঠিক আছে, এত জোর দিয়ে যখন বলছেন, এসকর্টিন সাবমেরিনগুলোর একটাকে ওদিকে পাঠানো যেতে পারে তদন্ত করে দেখার জন্য। কিন্তু কমরেড ফার্স্ট সেক্রেটারি, মাত্র একটা সাবমেরিন, ধরুন যদি... এয়ার মার্শালকে থামিয়ে দিলেন ফার্স্ট সেক্রেটারি। একটা, তার বেশি নয় এয়ার মার্শাল। ওখানে পৌঁছতে কতক্ষণ লাগবে? 40 মিনিট। বেশ, তদন্তে যদি দেখা যায় আপনার অনুমান মিথ্যে নয়, তখন অবশ্যই PP-2কে ওখানে যেতে বলা হবে। কেপ থেকে ফুল স্পিডে চলে আসবে বেরেনকো। স্বস্তি অনুভব করলেন এয়ার মার্শাল। দ্রুত এগিয়ে গিয়ে এনকোডিং কনসোলের সামনে দাঁড়ালেন, নিজেই নির্দেশ পাঠাতে শুরু করলেন রিগার ক্যাপ্টেনকে। সবুজ সোনার স্ক্রিনের সচল বাহুগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করতে শুরু করলো রানার। শার্কের কন্ট্রোল রুমে অপারেটরের মাথার পেছনে দাঁড়িয়ে আছে ও। সোনার থেকে বেরিয়ে আসা ওয়ার্নিং সিগন্যাল শুনে বুঝতে পারছে কি ঘটবে। স্ক্রিনের একটা ব্লিপ, একটা এসকর্ট সাবমেরিন পশ্চিমমুখ কোর্স বদলে একাই এদিকে এগিয়ে আসছে, সোজা শার্কের দিকে। এটা লং রেঞ্জ সোনার স্ক্রিন, এর আওতায় রয়েছে 30 মাইল। এই মুহূর্তে 20 মাইল দূরে রয়েছে সাবমেরিনটা। স্ক্রিন থেকে বাকি দুটো ব্লিপ অদৃশ্য হয়ে গেছে রানা কন্ট্রোল রুমে ঢোকার আগেই। আর কতক্ষণ লাগবে? নিস্তব্ধতা ভেঙে জানতে চাইল রানা। ওর হাতের তালু ঘামতে শুরু করেছে। ঠিক বলা যাবে না স্যার, অপারেটর জবাব দিল। লং রেঞ্জ সোনার স্ক্রিনে ব্লিপ দেখে কিছু বলা ভারী কঠিন। ডিস্টরশন ফ্যাক্টর 20%। রাশিয়ান সাবমেরিনের স্পিড কত? জানি না। গম্ভীর জেমসন, ওটা যে কী ধরনের সাবমেরিন তাও আমার জানা নেই। তার চেহারায় রাজ্যের উদ্বেগ।
শর্ট রেঞ্জ সোনারে ধরা পড়ুক, তখন জানা যাবে। একটা কম্পিউটার ওটাকে আইডেন্টিফাই করবে, কিন্তু আরও কাছে না এলে 3D ইমেজ কম্পিউটারের কাছ থেকে পাওয়া যাবে না। কন্ট্যাক্ট বিয়ারিং রেড 39 আরও কাছে চলে আসছে। ঠান্ডা যান্ত্রিক সুরে বলল অপারেটর। কি করবেন বলে ভাবছেন? জিজ্ঞেস করলো রানা। মুখ তুলে রানার দিকে তাকিয়ে থাকলো ক্যাপ্টেন, তারপর কঠিন সুরে বলল, ভাবার কথা তো আপনার। আগেই তো বলেছি আমরা নিরস্ত্র। এখন আপনার মর্জির ওপরই নির্ভর করছে এতগুলো লোকের জীবন মরণ। তার মানে? আপনার মিগে 2টো মিসাইল ছিল, আরও 2টো সাপ্লাই দিয়েছি আমরা, বলল ক্যাপ্টেন। রাশিয়ানরা এসে পড়ার আগে রানওয়ে মেরামত হয়ে যাবে, আপনি নিরাপদে উঠে যেতে পারবেন আকাশে। তারপর আপনার যদি দয়া হয় মিসাইল ছেড়ে সাবমেরিনটাকে ডুবিয়ে দিতে পারেন, তাহলে আমরা সবাই পালিয়ে যাবার সময় পাব। অবশ্য দুনিয়ায় এমন লোকের অভাব নেই যারা উপকারের বিনিময়ে উপকার করার গরজ দেখায় না। অসম্ভব, তীব্র প্রতিবাদ জানালো রানা। এ হয় না। কেন হয় না? জানতে চাইল ক্যাপ্টেন। রানার উত্তর শুনে অবাক হয়েছে তা মনে হলো না। সাবমেরিনে 100-র উপর লোক আছে, ওদের আমি মারতে পারবো না। কেন পারবেন না? এটা যুদ্ধ নয়। কিন্তু আপনি ওদের না মারলে ওরা আমাদের মারবে, মনে করিয়ে দিল জেমসন। মারবেই তা নাও হতে পারে, বলল রানা। বেশ, তাহলে আকাশে উঠে লেজ তুলে পালাবেন না দয়া করে, প্রস্তাব দিল জেমসন। অপেক্ষা করবেন, দেখবেন ওরা কি করে। যদি দেখেন ওরা হামলা চালাতে যাচ্ছে, তখন মিসাইল ছুড়বেন। রাজি? কিছুক্ষণ চুপ করে থাকলো রানা, তারপর এদিক ওদিক মাথা নাড়ল। মানে? ওরা হামলা চালালে কি করব আমি জানি না। আগে হামলা চালাক, তখন সিদ্ধান্ত নেব। আমি দুঃখিত ক্যাপ্টেন, আমার উপর নির্দেশ আছে শুধু আত্মরক্ষার একান্ত প্রয়োজন ছাড়া রাশিয়ানদের লক্ষ্য করে একটা গুলিও ছোড়া যাবে না। তার মানে আপনার কাছে এতগুলো লোকের প্রাণের কোনো মূল্য নেই? রানা চুপ করে থাকল। জানতে পারি এই নির্দেশ কে দিয়েছে আপনাকে? মেজর জেনারেল রাহাত খান, মনে মনে বলল রানা। দুঃখিত ক্যাপ্টেন। কিছুক্ষণ আপন মনে চিন্তাভাবনা করলো জেমসন, তারপর কাঁধ ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, নিজেদের ব্যবস্থা আমরা নিজেরাই করে নেব। কীরকম? দ্রুত জানতে চাইল রানা। আপনাকে দেওয়ার জন্য সিল করা একটা প্যাকেট আছে আমার কাছে, বলল ক্যাপ্টেন। সময় মতো চেয়ে নেবেন ওটা, ওতে সম্ভবত আপনার রুটের কথা বলা আছে। আপনি আমার প্রশ্নের উত্তর দেননি ক্যাপ্টেন। নিজেদের ব্যবস্থা মানে ওয়ার্ড্রোব থেকে কাপড় চোপড় বের করে ছদ্মবেশ নিতে হবে আমাদের, বলল জেমসন। কন্ট্যাক্ট বিয়ারিং এখনও রেড 39 কাছে চলে আসছে, রিপোর্ট করলো অপারেটর। তার চেহারা বা কণ্ঠস্বরে ভয় বা দুশ্চিন্তার কোনো ছাপ নেই। ব্লোয়ার দাও আমাকে, হুকুম করলো ক্যাপ্টেন। গার্ডনার তার হাতে একটা মাইক্রোফোন ধরিয়ে দিল, ট্রান্সমিটারের বোতাম টিপে চালু করে দিল সেটা। মাইক্রোফোনে জেমসন বলল, আমি ক্যাপ্টেন বলছি, মন দিয়ে শোনো তোমরা। গোবেচারার ভূমিকায় নামছি আমরা, এই মুহূর্তে কাজে ঝাঁপিয়ে পড়ো সবাই। 1 সেকেন্ড বিরতি নিল সে, তারপর আবার শুরু করলো। আর হয়তো 30 মিনিট সময় আছে, কমও হতে পারে, কাজেই। রানাকে পিছু নেওয়ার ইঙ্গিত দিয়ে নিজের কেবিনে ফিরে এলো ক্যাপ্টেন। গোবেচারা মানে? কেবিনের দরজায় তালা লাগালো জেমসন। ওয়াল সেফ খুলে সেলোফোন কাগজে মোড়া একটা প্যাকেট বের করে ধরিয়ে দিল রানার হাতে। প্যাকেটটা সিল করা। নেড়ে চেড়ে দেখছে রানা। এই সময় চোখের কোণ দিয়ে লক্ষ্য করলো ওয়াল সেফের ভেতর থেকে একটা ক্যাপসুল বের করে পকেটে ভরল জেমসন। কি ওটা? অস্ফুটে জানতে চাইল রানা। ডেথ পিল, বলে ক্ষীণ একটু হাসল জেমসন। সবই বুঝল রানা, মুখে কথা জোগালো না। ওয়াল সেফ বন্ধ করলো ক্যাপ্টেন। রানা মৃদু গলায় আবার জানতে চাইল, গোবেচারা কি? প্যাকেটের সিল খুলতে শুরু করেছে ও। একটু পরে তো উপরে যাব, তখন নিজের চোখে দেখতে পাবেন। এই গোবেচারার ভূমিকাই আমাদেরকে বাঁচিয়ে দেবে। সিল করা প্যাকেটের ভেতর যে ম্যাপ, নকশা আর নির্দেশ রয়েছে সেগুলো পিটি ডাভের কাজে লাগতো, কারণ পিটি ডাভ আর্কটিক থেকে ইসরায়েলে যেত, কিন্তু রানা যাবে বাংলাদেশে। তবে আবার রিফুয়েলিংয়ের জন্য পিটি যেখানে নামতো রানাও সেখানেই নামবে। ফিনিশ উপকূল পেরিয়ে স্টকহোমের দিকে যাবেও, ওখান থেকে এশিয়ার দিকে যাবার জন্য বিদেশি এয়ারলাইন্সের প্লেনের ঠিক পেছনে থাকতে হবে ওকে। একটা প্লেনের পেছনে আর একটু নিচে থাকলে প্যাসেঞ্জার প্লেনের আরোহীরা ওকে দেখতে পাবে না, সেই সাথে ইনফ্রারেড স্ক্রিনেও ধরা পড়বে না। ইনফ্রারেড হিট সোর্সের সন্ধান ঠিকই পাবে, কিন্তু সেটার উৎস প্যাসেঞ্জার প্লেন বলে ধরে নেবে রাশিয়ানরা। এ সম্পর্কে বিস্তারিত নির্দেশ আগেই পেয়েছে রানা।
জানে রাশিয়ানরা শেষ চেষ্টা হিসেবে তাকে অনেক দূর পর্যন্ত ধাওয়া করতে পারে। ইউরোপ আর এশিয়ার কোন এয়ারপোর্ট থেকে কোন প্লেন কখন টেক অফ করে কোন দিকে যাবে সব মুখস্থ করতে হয়েছে ওকে। একটা ছাইদানি দিল জেমসন। কাগজ আর ম্যাপ সব তাতে ফেলে পুড়িয়ে ফেললো রানা। বলল, চলুন রানওয়ে মেরামত হয়েছে কিনা দেখি। সিআইএ হেডকোয়ার্টারের অপারেশন রুমে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নর্থ কেপ এলাকায় যে টোপ ফেলা হয়েছিল রাশিয়ানরা সেটা গিলেছে। এসকর্ট সহ ওদের মিসাইল ক্রুজার রিগা রওনা হয়ে গেছে সেদিকে। জননী 1 থেকে ক্যাপ্টেন জেমসন ঝুঁকি নিয়ে একটা রিপোর্ট পাঠিয়েছে। জানা গেছে এয়ার কিং নিয়ে নিরাপদেই ল্যান্ড করেছে পিটিডাভ। রিফুয়েলিংয়ের কাজও শেষ। সাফল্যের আনন্দে পালা করে পরস্পরের পিঠ চাপড়াচ্ছেন মর্গ্যান আর ময়নিহান। জিওনিস্ট ইন্টেলিজেন্স চিফ ময়নিহানের বেসুরো গলার খ্যাক খ্যাক হাসি থামতেই চাইছে না। সারাক্ষণ 2 কান পর্যন্ত লম্বা হয়ে আছে তার ঠোঁট। নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন তিনি। নির্লজ্জ আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। বলেছিলাম না জিওনিস্ট ইন্টেলিজেন্স রাশিয়াকে 1 হাত দেখিয়ে দেবে। আর পিটি ও তো সুপারম্যান। কোনো সন্দেহ নেই। গম্ভীর ভঙ্গিতে মাথা ঝাঁকিয়ে সায় দিলেন সিআইএ চিফ মর্গ্যান। জেমস বন্ডকেও ম্লান করে দিয়েছে ও। আমি তো বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্পাই পিটি। কথাটা বলে একে একে সবার দিকে তাকালেন তিনি, যেন চ্যালেঞ্জ করছেন। যখন ওরা জানবে MiG-31 ইসরায়েলের দিকে যাচ্ছে না, বা যখন জানবে ইসরায়েলি পাইলট পিটি ডাভ রাশিয়ায় ঢুকতেই পারেনি, রানা ইনভেস্টিগেশনের এজেন্টরা তাকে লন্ডনে বন্দি করে রেখেছিল, কীরকম দেখতে হবে ওদের চেহারা। কল্পনা করতে গিয়ে হেসে ফেললেন অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টন। কামরার মাঝখানে একটা টেবিলে বসে আছেন তিনি। কল্পনায় দেখলেন রবার্ট মর্গ্যান নিজের মাথার চুল ছিঁড়ছেন আর ভেউ ভেউ করে কাঁদছেন ময়নিহান। ছোটখাটো একটা উৎসব করা যায় না, প্রস্তাব দিলেন ময়নিহান। আর চোখে ঘরের কোণে তাকালেন তিনি। ওখানে একটা ট্রলি রয়েছে, তাতে হুইস্কির বোতল, বরফ ইত্যাদি সাজানো। অবশ্যই অবশ্যই। শশব্যস্ত হয়ে লিলিয়ানকে ডাকলেন মর্গ্যান। কিচেন থেকে লিলিয়ান আর আইলিন বেরিয়ে এলো। এখনও তার আঁটোসাঁটো ট্রাউজার আর শার্ট পরে আছে। হুইস্কির গ্লাস হাতে নিয়ে 3 জন পরস্পরের দিকে তাকালেন। নিজের গ্লাসটা উঁচু করে ধরলেন ময়নিহান। বললেন, এয়ার কিংয়ের শুভকামনায় আর পিটি ডাভের সুস্বাস্থ্য কামনায়। মর্গ্যানও তাই বললেন, কিন্তু হ্যামিল্টন কি বললেন ঠিক বোঝা গেল না। জননী 1 লক্ষ্য করে রাশিয়ান সাবমেরিন আসছে। ক্যাপ্টেন জেমসন আবার একবার ঝুঁকি নিয়ে যদি এই খবরটা দিত ওদের, হুইস্কির গ্লাসে চুমুক দিতে গিয়ে বিষম খেতেন সবাই। রানা আর জেমসনের সামনে দাঁড়িয়ে আছে চিফ ইঞ্জিনিয়ার হাডসন। তার হুডের চারপাশে ঘাম জমেছিল, সাথে সাথে তা বরফ হয়ে গেছে। তার ঠোঁটের ওপর গোফেও বরফকুচি লেগে রয়েছে। ক্লান্ত বিধ্বস্ত চেহারা। বলো হাডসন, প্রশ্ন করল ক্যাপ্টেন। মুইয়ের গায়ে হাত রেখে শার্কের সেইলে দাঁড়িয়ে রয়েছে সে। কাজ প্রায় শেষ, বলল হাডসন। 30 ফিট রিজ ভেঙে দিয়েছি আমরা। ভেরি গুড। নট সো গুড, ক্যাপ্টেনকে বাধা দিয়ে বলল চিফ ইঞ্জিনিয়ার। কারণ আসল কাজটাই এখনও বাকি। টারবাইন থেকে হোস টেনে নিয়ে যেতে হবে ওখানে। প্রচুর পাইপ দরকার, এতে সময় লাগবে খুব বেশি। রানা আর জেমসন পরস্পরের দিকে তাকালো। রাশিয়ান সাবমেরিন কাছে চলে এসেছে, হাতে সময় নেই। কতক্ষণ লাগবে? আমার লোকেরা ক্লান্ত, ঠান্ডায় নড়াচড়া করতে পারছে না, তার উপর কুয়াশা আগের চেয়ে বেড়েছে। কতক্ষণ লাগবে আন্দাজ করে বলা কঠিন। যত তাড়াতাড়ি পারো শেষ করো, নির্দেশ দিল জেমসন। রানওয়ে কোথাও উঁচু নিচু থাকলে চলবে না, মখমলের মতো মসৃণ হওয়া চাই। 150 নট স্পিডে ওই জায়গাটা পেরোবে এয়ার কিং। কিছুর সাথে ধাক্কা লাগলে স্রেফ উল্টে যাবে। কোদাল দিয়ে ছাঁচলেই হবে না, স্টিম স্প্রে করতে হবে। যদি সময় পাও রানওয়ের এই মাথা থেকে সে মাথা পর্যন্ত। কিন্তু তার কি কোনো দরকার আছে ক্যাপ্টেন? প্রতিবাদী সুরে জিজ্ঞেস করল হাডসন। আছে, প্রচুর তুষার জমেছে। এয়ার কিংয়ের চাকা তাতে আটকে যেতে পারে। চেহারায় অসন্তুষ্ট ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলো হাডসন। আমরা গোবেচারার ভূমিকায় নামছি, বলল জেমসন। এদিকটা তদারক করে তোমাদের কাজ দেখতে যাব আমি। নিঃশব্দে কাজ ঝাঁকালো হাডসন। শার্কের গা ঘেঁষে সামনের দিকে এগোলো। টারবাইনের ওপরের হ্যাঁস থেকে 2 জন ক্রু হোস পাইপের বিশাল আকৃতির লুপ টেনে হিঁচড়ে বের করে আনছে। আসুন, রানাকে বলল ক্যাপ্টেন। আপনাকে এবার গোবেচারা কি দেখাই। রানাকে স্বীকার করতেই হলো, গোবেচারা একটা চমৎকার বুদ্ধি। প্রথমে মনে হলো ক্রুদের এই দলটা কোনো নিয়ম মানছে না। একজন এক একটা অকাজে খামোখাই ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে। সবার কাজ শেষ হলে যে কিছু একটা দাঁড়াবে দেখে মনেই হলো না। কিন্তু কিছুক্ষণ দেখার পর ব্যাপারটা উপলব্ধি করল রানা।
সাবমেরিনটা বদলে গিয়ে একটা আর্কটিক ওয়েদার স্টেশনে পরিণত হয়েছে। পকেট থেকে ট্রান্সমিটার বের করে দ্রুত নির্দেশ দিল জেমসন। টর্পেডো টিউব আর ফরওয়ার্ড ক্রু কোয়ার্টার সাগরের লোনা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে, কোনো মতেই যেন কেরোসিনের গন্ধ না থাকে। রাশিয়ানরা ওই জায়গাগুলো ভিজে কেন জিজ্ঞেস করলে কী জবাব দেয়া হবে তাও জানিয়ে দিল সে। খোলো, কোথাও লিক করেছে। বরফের ওপর তড়িঘড়ি খাড়া করা হয়েছে একটা বিশাল ঘর। ঘরের ভেতর ভোঁতা চেহারার কাঠের ফার্নিচার সাজানো হয়েছে। জানালা দিয়ে ভেতরে তাকিয়ে রানা দেখল সদ্য খাড়া করা দেয়ালে ক্রুরা ম্যাপ আর চার্ট ঝোলাচ্ছে। ঘরের ভেতর অনেকগুলো ক্লিপবোর্ড, প্রতিটি ক্লিপবোর্ডে কাগজ আটকানো হয়েছে, প্রতিটি কাগজে জ্যামিতিক রেখা আর সংখ্যা ঠাসা। ঘরের বাইরে দুটো আকাশ ছোঁয়া মাস্তুল দাঁড় করানো হয়েছে। সবচেয়ে লম্বা রেডিও মাস্ট হিসেবে ব্যবহার করা হবে। অপারেটর মাথায় ঘুরবে অ্যানোমিটার। আরও অনেক যন্ত্রপাতি বসানো হয়েছে এখানে সেখানে, কোনোটা বাতাসের গতিবেগ মাপবে, কোনোটা তুষারের ঘনত্ব। মোট কথা একটা ওয়েদার স্টেশনে যা যা থাকা দরকার সবই আছে। এমনকি বিশাল আকৃতির ওয়েদার বেলুন পর্যন্ত বাদ যায়নি। 15 মিনিটের মধ্যে যেটুকু কাজ বাকি ছিল শেষ হয়ে গেল। এটা যে একটা ওয়েদার স্টেশন এক বাক্যে স্বীকার করতে হবে সবাইকে। সাবমেরিনে ফিরে আসার সময় রানা ভাবল, এ তবু মন্দের ভালো। সাবমেরিন আর তার ক্রুদের অসহায় অবস্থায় ফেলে যেতে খারাপ লাগতো ওর, হয়তো শেষ পর্যন্ত ফেলে যেতে পারতই না। এখন আপনার চলে যাওয়ার উপর সব নির্ভর করছে। সাবমেরিনের দিকে ফিরে আসার সময় রানাকে বলল জেমসন, ওরা এসে পড়ার আগে যদি আপনি কেটে পড়তে পারেন তাহলে কিছুই ওরা প্রমাণ করতে পারবে না। কিন্তু আপনি তখন বললেন। মুচকি হাসল জেমসন। কি বলেছি ভুলে যান। আপনি যদি সত্যি সত্যি মাথার উপর চক্কর দিতে থাকেন সেটাই আমাদের জন্য বিপদ ডেকে আনবে। ওরা বুঝে নেবে আমরাই আপনাকে ফুয়েল সাপ্লাই দিয়েছি। আকাশে হারিয়ে যেতে কতক্ষণ লাগবে আপনার? উত্তর না দিয়ে রানা জিজ্ঞেস করল, কিন্তু এই বরফে হিট সোর্সের সন্ধান পেয়েছে ওরা, প্রশ্ন করলে কি বলবেন? কি বলবো সেটা আপনার মাথা ব্যথা নয়। জানি না, এরপর কি আর কথা থাকে? কিন্তু আমাদের কি হবে সেটা আমরা বুঝবো। আপনি শুধু যত তাড়াতাড়ি সম্ভব গায়েব হয়ে যাবেন। কাজ ঝাঁকালো রানা। বেশ। পার্কার পকেট থেকে আবার ট্রান্সমিটারটা বের করে বোতাম টিপল জেমসন। ক্যাপ্টেন বলছি, গার্ডনার আছো? গার্ডনারের যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো। স্যার। বন্ধুদের খবর কি? সাথে সাথে জবাব এলো না। তারপর গার্ডনার বলল, এখন আমরা কম্পিউটার প্রেডিকশন পাচ্ছি স্যার। সোনার কন্ট্যাক্ট শতকরা 7% ভুল হবার সম্ভাবনা। বলে যাও, খারাপ খবরের জন্য আমি তৈরি। আর 17 মিনিটের মধ্যে পৌঁছে যাবে রাশিয়ান সাবমেরিন। জেসাস! আঁতকে উঠল ক্যাপ্টেন। কোর্সের স্পিড দেখে বোঝা যাচ্ছে সরাসরি আমাদের দিকে আসছে স্যার। ঝট করে রানার দিকে ফিরল জেমসন। শুনলেন তো? মাথা ঝাঁকালো রানা। ঠিক আছে গার্ডনার, আমার সেট অন করা থাকছে। 1 মিনিট পর পর খবর দেবে তুমি। স্যার। ক্লোজ রেঞ্জ সোনারে ধরা পড়লে মিনিটে 2 বার রিপোর্ট চাই। স্যার। বুক পকেটে ক্লিপ দিয়ে সেটটা আটকে নিল জেমসন। দুটো হোস পাইপে এগিয়ে গিয়ে অদৃশ্য হয়ে গেছে কুয়াশার ভেতর। রানাকে নিয়ে সেদিকে এগুলো সে। প্রেশার রিজ এখনও অনেক দূরে, তবু স্টিমের হিস হিস আওয়াজ এলো কানে। ঘাড় ফিরিয়ে এয়ার কিংকে একবার দেখল রানা। আর 16 কি 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে রাশিয়ান সাবমেরিন। তার আগে পালানো সম্ভব হবে কি? শেষ মুহূর্তে কোনো বড় বাধায় বরফের ওপর থেকে যেতে হবে না তো? দুজন লোক হোসের মুখ বগল দাবা করে ভাঙা পাঁচিলের ওপর স্টিম স্প্রে করছে। এবড়ো খেবড়ো হয়ে আছে বরফের গা, তবে মসৃণ করার জন্য দ্রুত গতিতে এগিয়ে চলেছে। হার্টসেন ওদের উপস্থিতি টের পেল, কিন্তু একবারও তাকালো না। কাজ শেষ হতে হুঙ্কার ছাড়ল সে। এবার রানওয়ের ওপর স্প্রে করতে হবে, জলদি। কেন স্যার? জানতে চাইল একজন ক্রু। আমি বলছি, আবার কেন? ধমক লাগালো হার্টসন। ধরাধরি করে নিয়ে যাওয়া হলো হোস পাইপ। কুয়াশার ভেতর আবার অদৃশ্য হয়ে গেল লোকগুলো। ওদের সামনে একবার থামলো হার্টসন, কিছু বলতে সামনে এই সময় জ্যান্ত হয়ে উঠল খুদে ট্রান্সমিটার। জেমসনের বুক পকেটের কাছ থেকে গার্ডনারের যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো। বলো। জেমসনের মুখের পেশি টানটান হয়ে উঠল। কম্পিউটার আইডেন্টিফিকেশন, রাশিয়ান হান্টার কিলার টাইপ সাবমেরিন, রেঞ্জ 4.6 মাইল, পৌঁছতে আর 9 মিনিট লাগবে। হোয়াট? হুঙ্কার ছাড়ল জেমসন। দুঃখিত স্যার, আমরা যা ধরেছিলাম সোনার তার চেয়ে বেশি ভুল করেছে। এতক্ষণে বলছো? কয়েক সেকেন্ড চুপ করে থাকলো ক্যাপ্টেন। সেট অফ করো। হাটসন? স্যার। শুনলে? ইয়েস স্যার। স্যার, রানওয়ে সমান করা এখন আর সম্ভব নয়। 30 গজ চওড়া রানওয়ে সবটুকু অসম্ভব। রানার দিকে ফিরল ক্যাপ্টেন। শুনলেন?
ভাঙা পাঁচিলের এদিকটা দেখালো রানা। এদিকটা 100 গজ পরিষ্কার করলেই হবে। ঠিক জানেন? ভুরু কুচকে জিজ্ঞেস করলো ক্যাপ্টেন। অসুবিধা হবে না তো? মাথা নাড়ল রানা। হারসন তবু সন্দেহ প্রকাশ করলো। 100 গজ মসৃণ করাও হয়তো সম্ভব হবে না। নিজের লোকদের কাছে চলে গেল সে, নতুন করে কাজটা বুঝিয়ে দেবে। খানিক পর লোকগুলোকে নিয়ে কাছাকাছি ফিরে এলো আবার। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাজ দেখলো রানা আর জেমসন। দুজনেই জানে টেক অফ করার জন্য প্রয়োজনীয় স্পিড তুলতে গেলে বরফের গা মসৃণ হতেই হবে। তা না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 15 আনা। অপেক্ষা করা ছাড়া উপায় নেই। খুদে ট্রান্সমিটারে আবার কথা বলছে জেমসন। গোবেচারা সম্পর্কে রিপোর্ট করো। আর মনে রেখো সবাই, এখান থেকে আবহাওয়া ছাড়া আর কোনো বিষয়ে মুখ খোলা সম্পূর্ণ নিষেধ। অপর প্রান্তের রিপোর্ট শুনল সে, সন্তুষ্ট দেখালো তাকে। রানার দিকে ফিরে বলল, সব ঠিক আছে, এখন শুধু আপনি চলে গেলেই আমরা নিশ্চিন্ত হতে পারি। অস্থির আতঙ্কিত শোনালো গার্ডনারের কণ্ঠস্বর। আর 7 মিনিট স্যার। কিন্তু ক্যাপ্টেনকে অবিচলিত দেখালো। ওরা যোগাযোগ করলে কি বলতে হবে তুমি জানো? স্যার। হাডসনের নেতৃত্বে বিদ্যুৎ গতিতে কাজ করছে ক্রুরা। একে বেঁকে এগিয়ে আসছে হোস পাইপ। কুয়াশা মেশানো বাতাসে তুষারকণা উঠছে। আরও একদল ক্রু এসে ঝাঁপিয়ে পড়ল কাজে। রেডিও যোগে এদের ডেকে নিয়েছে হাডসন। সাদা তুষারকণা ঘন ধোয়া হয়ে উঠল, ঘিরে ফেলল ওদের সবাইকে। আর 6 মিনিট স্যার। রেডিও কন্ট্যাক্ট? এখনো হয়নি স্যার। হোস পাইপ ভাঙা পাঁচিলের দিকে এগিয়ে আসছে। প্লেনে ওঠার সময় হয়েছে আপনার, বলল জেমসন। ওরা বোধহয় কাজটা শেষ করতে পারল না। মাথা ঝাঁকালো রানা। আর 1 মিনিট দেখি। হাতে যে সময় থাকবে তাতে চোখের আড়ালে চলে যেতে পারবেন? এতই দূরে আপনি কল্পনাও করতে পারবেন না। কন্ট্যাক্ট কনফার্মড ফার্স্ট সেক্রেটারি। এয়ার মার্শালের গলায় বিজয়ের উল্লাস প্রকাশ পেল। জেনারেল বাকুনিন তার পিঠ চাপড়ে দিলেন। মৃদু হাসি দেখা গেল ফার্স্ট সেক্রেটারির ঠোঁটে। এখন কি করতে চান আপনি এয়ার মার্শাল? নর্থ কেপে পিপি2-র সাথে যোগাযোগ করতে চাই, বললেন এয়ার মার্শাল। বেরেনকোকে সঠিক পজিশন দিয়ে বলবো যে কোনোভাবে পিপি1-কে ধ্বংস করো। সায় দিয়ে মাথা ঝাঁকালেন ফার্স্ট সেক্রেটারি। তবে প্রথমে বেরেনকো পিটি-ডাফকে একটা সুযোগ দেবে। সে যদি আত্মসমর্পণ করতে রাজি না হয় তখন আর কোনো উপায় থাকবে না। একটু ইতস্তত করলেন এয়ার মার্শাল, তারপর কাজ ছাকিয়ে কনসোলের সামনে গিয়ে দাঁড়ালেন। কয়েক সেকেন্ডের মধ্যে পিপি2-র সাথে যোগাযোগ হলো। বেরেনকোকে পরিষ্কার নির্দেশ দিলেন এয়ার মার্শাল, ঘন্টায় 4000 মাইল গতিতে ছুটতে হবে তাকে। নতুন কোর্স কী হবে ম্যাপে চোখ রেখে তাও জানিয়ে দিলেন। অপর প্রান্ত থেকে আত্মবিশ্বাসের সাথে বেরেনকো জানালো, ধরে নিন পিপি1 নেই। ওরা ডাকছে স্যার, এই মুহূর্তে পরিচয় জানাতে বলছে। ক্যাপ্টেনের বুক পকেট থেকে গার্ডনারের যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো। কি বলতে হবে তুমি জানো, আমাকে জিজ্ঞেস করছো কেন? রাশিয়ানরা আপনার সাথে কথা বলতে চাইছে স্যার। বলো আসছি। বরফের আরেক প্রান্তে জরুরি একটা এক্সপেরিমেন্ট নিয়ে ব্যস্ত রয়েছি আমি। বলো ডাকতে পাঠানো হয়েছে। স্যার, আর 3 মিনিট 14 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে ওরা। রানাকে নিয়ে এয়ার কিংয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে জেমসন। ক্রুরা হোস পাইপ নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে প্লেনের দিকে। সেদিকে তাকিয়ে রয়েছে ওরা। আর কয়েক সেকেন্ডের মধ্যে ককপিটে উঠতে হবে রানাকে। বাইরে থেকে শান্ত দেখালেও দুশ্চিন্তা আর উদ্বেগ ভেঙে পড়ার মতো অবস্থা করেছে জেমসনের। শেষ মুহূর্ত কোনো বাধা পড়ে কিনা সেটাই তার ভয়। এয়ার কিং নিয়ে পিটি-ডাফ চলে যাওয়ার পর তাদের কপালে কি আছে আপাতত সেটা ভাবতে চাইছে না সে। মনে মনে জানে রাশিয়ানদের বোকা বানানো অত সহজ নয়। থার্মোমিটার, মাস্ট, চার্ট ইত্যাদি দেখতে পেলেই যে বিশ্বাস করবে এটা একটা ওয়েদার স্টেশন, তা নাও হতে পারে। নিস্তব্ধতা অসহ্য হয়ে উঠলে রানা বলল, আপনাদের এভাবে ফেলে যেতে খারাপ লাগছে আমার। আমার যদি কিছু করার থাকে বলুন। জেমসন যেন রানার কথা শুনতেই পায়নি। হাডসন আর তার লোকদের দিকে তাকিয়ে থেকে সে বলল, ওরা কাজটা শেষ করতে পারল না। ওদের আমি শেষ মুহূর্ত পর্যন্ত সময় দেব, বলল রানা। আচ্ছা, রাশিয়ানরা যদি আপনাদের কোনো ক্ষতি করে আমাকে সেটা জানাতে পারবেন? সেট অন করে রাখবেন। আমি তাহলে ফিরে আসব, কথা দিল রানা। এসে হয়তো দেখবেন আমরা নেই। বিষণ্ণ একটু হাসি ফুটল জেমসনের ঠোঁটে। হামলা করতে যাচ্ছে বুঝতে পারলেই আমাকে। এমন তো হতে পারে ওরা আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমি ফিরে এসে আপনাদেরকে উদ্ধার করতে পারি। কিভাবে? রাশিয়ান সাবমেরিন ডুবিয়ে দিয়ে? তাহলে তো আমরাও ডুবে মরব। আমাদেরকে ওরা জিম্মি হিসেবে পেলে আপনার কোনো হুকুমই কানে তুলবে না। তাছাড়া আপনি ফিরে আসার আগেই পানির নিচে ডুব দেবে ওরা। হাসল রানা। হাসছেন যে? ওদের মিসাইল ক্রুজার কোথায় আছে খুঁজে নিতে অসুবিধা হবে না আমার, বলল রানা।
যদি বলি ওটাকে ডুবিয়ে দেব, তবু আমার কথা কানে তুলবে না। কোন মিসাইল ক্রুজারের কথা বলছেন আপনি? রিগা? নাম জানি না। রিগাই। 1000 মাইলের মধ্যে আর কোনো সোভিয়েত ক্রুজার নেই। আপনি ওটাকে ডুবিয়ে দিতে পারবেন? চোখে অবিশ্বাসী নিয়ে রানার দিকে তাকিয়ে থাকলো জেমসন। আমি পারবো মানে MiG-31 পারবে, বলল রানা। এই প্লেনের ওয়েপন্স সিস্টেম সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। সাধে কি আমরা এটা চুরি করেছি? ঘরমাক্ত কলে পড়ে ওদের সামনে এসে দাঁড়ালো হাডসন, চেহারায় রাগ আর ক্লান্তি। পারলাম না মিস্টার ডাফ, দুঃখিত। রাশিয়ানদের এসে পড়ার সময় হয়ে গেছে। এরপরও যদি এখানে দেরি করেন আপনি, আমাদের সবার কপালে খারাপই আছে। রানা কিন্তু ব্যস্ত হলো না। আরও 1 মিনিট সময় দিলাম আপনাদের, বলল ও। এর মধ্যে আরও যতটুকু পারেন করুন। হাঁ করে রানার দিকে তাকিয়ে থাকলো জেমসন। বড় বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাচ্ছে মিস্টার ডাফ। অভয় দিয়ে হাসলো রানা। কাজ ছেঁকিয়ে চলে গেল হাডসন। আর 2 মিনিট 30 সেকেন্ড স্যার, গার্ডনারের কণ্ঠস্বর ভেসে এলো। ওদের ক্যাপ্টেন বারবার আপনাকে চাইছে। অপেক্ষা করিয়ে রাখো, বলল ক্যাপ্টেন। বরফ ফুঁড়ে উঠে আসবে মনে হচ্ছে। না, সাধারণ কৌতূহল দেখাচ্ছে ওরা। একটু হয়তো সন্দেহও করছে, কিন্তু নির্দিষ্ট কিছু খুঁজছে বলে মনে হয় না। অন্তত কোনো রকম চোটপাট দেখাচ্ছে না। মুখ তুলে আকাশের দিকে তাকালো না। একে কুয়াশা, তার উপর মেঘে মেঘে ঢাকা পড়ে আছে আকাশ। কাঁধে একটা হাত পড়তে মুখ নামিয়ে জেমসনের দিকে তাকালো ও। আর আপনাকে দেরি করতে দিতে পারি না, বলল ক্যাপ্টেন। শুধু যে নিজেদের কথা ভাবছি তা নয়, আমরাও চাই এয়ারকিংয়ে আপনি নিরাপদে চলে যান। বিপদ কোন দিক থেকে আসে বলা যায় না। হাতে কিছুটা বেশি সময় রাখা উচিত ছিল, কিন্তু তা আপনি রাখেননি। এবার যান। গা থেকে পার্কা খুলতে শুরু করলো রানা। আর হয়তো দেখা হবে না। আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। গেট আউট অফ ইয়ার, কৃত্রিম ধমক লাগালো জেমসন। ভালো কথা। হঠাৎ গলা খাদে নামিয়ে বলল সে। আপনাকে ব্যাপারটা বলি। একটাই ছেলে আমার, ইউএস এয়ারফোর্সের পাইলট। তাকে আমি আপনার গল্প শোনাবো, যদি বাড়ি ফিরতে পারি। ততদিনে দুনিয়ার সবাই জেনে যাবে আমেরিকানদের মুখের গ্রাস কেড়ে নিয়ে গেছি আমি, ভাবল রানা। সবাই বুঝবে রাশিয়ানদের ক্ষতি নয়, মস্ত উপকার করেছি। ছেলেকে তুমি গল্প শোনাবে বটে, কিন্তু সে গল্প হবে মাসুদ রানার নিন্দার বয়ান। ফিউজিলাজের সামনে এসে দাঁড়ালো রানা। একটা পা রাখলো মইয়ের প্রথম ধাপে। একটা নিঃশ্বাস চাপলো ও, তারপর উঠতে শুরু করলো ওপর দিকে। ককপিটে চড়ল রানা। হেলমেট পরল ও। সকেটে অক্সিজেন, ওয়েপন্স কন্ট্রোল আর কমিউনিকেশন ইকুইপমেন্টের প্লাগ লাগালো। প্রথমে ধীরে ধীরে বরফের সর্বদক্ষিণ প্রান্তে নিয়ে যেতে হবে এয়ারকিংকে, কারণ প্রেশার রিজ আর প্লেনের মাঝখানে যতটা সম্ভব বেশি রানওয়ে দরকার হবে ওর। জানে বরফের ওদিকটা মসৃণ করা হয়নি। দ্রুত হাতে প্রস্তুতি নিল ও। প্রিস্ট্রেট চেক সারতে বেরিয়ে গেল মূল্যবান কয়েকটা সেকেন্ড। অ্যান্টি জি স্যুটের প্লাগ সকেটে ঢোকালো। চোখ বুলিয়ে দেখে নিল গজগুলো। তাতে ফ্ল্যাপ, ব্রেক আর ফুয়েল কী অবস্থায় আছে জানা গেল। ফুয়েল ট্যাঙ্ক কানায় কানায় ভরে আছে। আপন মনে হাসলো রানা। হুড কন্ট্রোলে চাপ দিতে অটোমেটিক্যালি লক হয়ে গেল সেটা। তা সত্ত্বেও ম্যানুয়ালি লক করলো ও। জেমসনের দেয়া হ্যান্ডসেটটা প্রেশার স্যুটের বুক পকেটে রয়েছে। গার্ডনারের গলা পেল ও। রাশিয়ান সাবমেরিন, 1 মিনিট 30 সেকেন্ড। শুনলেন মিস্টার ডাফ? জেমসনের যান্ত্রিক কণ্ঠস্বর শুনল রানা। গুড লাক ম্যান, হোস পাইপ সরিয়ে ফেলছি আমরা। বিদায়। ইগনিশন গ্যাং লোড করলো রানা। স্টার্টার মোটরের বোতামে চাপ দিল। জোড়া বিস্ফোরণের আওয়াজের সাথে চালু হয়ে গেল কার্টিস। গম্ভীর একটা গুঞ্জন শোনা গেল। ধীরে ধীরে বাড়ছে আওয়াজটা। ফুয়েল বুস্টারের বোতাম টিপল ও। সন্তর্পণে খুলতে শুরু করলো থ্রোটল, যতক্ষণ না RPM গজের কাটা 27% স্থির হলো। এরপর ব্রেক রিলিজ করে দিল রানা। ছ্যাত করে উঠল বুক। নড়ল না MiG-31। প্রথমেই সন্দেহ জাগলো, স্যাবোটেজ, প্লেনটাকে অচল করে রেখেছে কেউ। কি হলো জানতে চাইল জেমসন। আতঙ্কিত হয়ে পড়েছে সে। থ্রোটল টেনে নিল রানা। আবার ব্রেক অ্যাপ্লাই করলো। স্যাবোটেজের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। রাশিয়ানদের দোসর কেউ থাকতেও পারে আমেরিকান সাবমেরিনে, কিন্তু আরেকটা আশঙ্কার কথা ভাবছে ও। হুড আর ফেস মাস্ক খুলে মুখের সামনে হ্যান্ডসেট তুলল রানা। চিৎকার করে বলল, ক্যাপ্টেন, হোস পাইপ আনতে বলুন, কুইক। কেন, কি হয়েছে? এদিকে এগিয়ে এসে দেখুন তো, তুষারে বোধহয় চাকা দেবে গেছে। সর্বনাশ। ক্যাপ্টেনের নির্দেশ পাওয়ার আগেই দেখা গেল হাডসন আর তার লোকেরা হোস পাইপ টেনে আনছে। জানালার দিকে ঝুঁকে রানা দেখলো ক্যাপ্টেন মুখ তুলে ওর দিকে তাকিয়ে আছে। চারপাশে গরম বাষ্প তাকে প্রায় ঢেকে ফেলার উপক্রম করেছে।
খোদ হাডসনের বগলে নিচে একটা হোস পাইপের মুখ দেখল রানা, চাকার চারপাশে স্টিম স্প্রে করছে। সাবধান করতে চাইল রানা, টায়ারে বেশি গরম স্টিম অনেকক্ষণ ধরে ব্যবহার করলে ওগুলো গলে যাবে। কিন্তু স্প্রের হিস হিস আওয়াজে ওর চিৎকারটা কারো কানে গেল না। 1 মিনিট পর ফিউজিলাজের নিচ থেকে বেরিয়ে এসে মুখ তুলে রানার দিকে তাকালো হাডসন। সব পরিষ্কার মিস্টার ডাফ, এবার দেখুন ডানা মেলতে পারেন কিনা। হাডসনকে উদ্দেশ্য করে হাত নাড়ল রানা, আরেকবার হুড নামালো, গজগুলো চেক করলো, তারপর খুলে দিল থ্রোটল। আরপিএম গজ 55-এর ঘরে স্থির হলো। ব্রেক রিলিজ করলো রানা। এবার সাথে সাথে মৃদু ঝাঁকি খেয়ে সামনে এগুলো MiG-31। ক্যাপ্টেন, হাডসন আর ক্রুরা সবাই দ্রুত পিছিয়ে গেল, হোস পাইপটা সাথে নিতে ভোলেনি। এরই মধ্যে শার্ক থেকে নতুন পোশাক পরা লোকজন বেরিয়ে এসেছে। প্রত্যেকের পরনে সিভিলিয়ান পার্কা, প্রত্যেকের হাতে বৈজ্ঞানিক সরঞ্জাম বা কাগজপত্র। রাশিয়ানরা আসবে তার জন্য তৈরি হয়ে গেছে সবাই। প্লেন ঘুরিয়ে নিয়ে বরফের শেষ প্রান্তের দিকে চলল রানা। একটা সরল রেখা ধরে এগুলো MiG-31। ফেরার সময় এই পথটাই ব্যবহার করবে ও। ওই সামনে ধূসর রঙের সাগর। রাশিয়ান সাবমেরিনের খোঁজে এদিক ওদিক তাকালো ও। কোথায়? হয়তো শার্কের ক্যাপ্টেনকে চমকে দেওয়ার জন্য একেবারে কাছাকাছি এসে বরফের উপর মাথা তুলবে বলে ঠিক করেছে ওরা। ইয়ারকিংকে আত পাক ঘুরিয়ে নিল রানা। ছোটল খুলে দিয়ে নতুন করে যাত্রা শুরু করলো ও। প্রায় সাথে সাথেই টের পেল জমে থাকা তুষারের বাধা পেয়ে প্লেনের গতি সাবলীল হতে পারছে না। মাত্রা ছাড়া পাওয়ার ব্যবহার করা যাবে না, তাতে তুষার ভেদ করে বরফের গায়ে চাকা ঢুকে যাবার ভয় আছে। যেখানে পার্ক করা ছিল এয়ারকিং, সেই জায়গাটা পেরিয়ে এলো রানা। এখনও প্লেনের গতি সাবলীল নয়। এরপর শুরু হলো মসৃণ করা রানওয়ে। একটু পরে প্রেশার রিজটা চোখে পড়ল। ঝাপসা মতো কি যেন একটা মাথা চারা দিয়ে রয়েছে। এদিকে তুষারের বাধা নেই। দ্রুত থেকে দ্রুততর হলো এয়ারকিংয়ের গতি। ছোটল খুলে স্পিড আরও বাড়ালো রানা। প্রতিটি মুহূর্ত রানওয়ে ঠিক মাঝখানে থাকতে হবে ওকে, কারণ ভুল সংশোধনের জন্য ব্রেক করে কোনো লাভ হবে না। বরফের ওপর কাজ করবে না ব্রেক। রাডার ঠিকমতো কাজ করবে 85 নট স্পিডে। এই মুহূর্তে এয়ারকিংয়ের স্পিড 50-এর কিছু বেশি। কুয়াশার ভেতর দিয়ে সামনেটা দেখার চেষ্টা করছে রানা। 1 সেকেন্ডকে মনে হলো 1 যুগ। 90 নট পেরিয়ে গেল স্পিড। রানওয়ের ঠিক মাঝখান ধরে ছুটছে এয়ারকিং। থ্রোটল আরও খুলে দিল রানা। আরপিএম কাটা দ্রুত উপর দিকে উঠছে। প্রেশার রিজের ফাঁকটা ছুটে আসছে অবিশ্বাস্য গতিতে। 30 ফিট ফাঁক। একটু এদিক ওদিক হলে ফিউজিলাজের সাথে বাড়ি খাবে প্রেশার রিজ। লাফ দিয়ে সামনে চলে এলো ফাঁকটা, চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। 150 নট, তারপর 170। স্টিক টেনে নিল রানা। রানওয়ের শেষ প্রান্তটা দেখতে পাচ্ছে ও। ওদিকে মসৃণ করা হয়নি বরফ। স্টিক টেনে নেওয়ার সাথে সাথে বরফ থেকে শূন্যে উঠে গেছে চাকা। রিয়ার ভিউ মিররে রানা দেখলো ওর পেছনে তুষারের বিশাল একটা মেঘ জমেছে। খুশি হলো ও। ইতিমধ্যে যদি বরফের উপর উঠে এসে থাকে রাশিয়ান সাবমেরিন, তবু ওকে দেখতে পাবে না। ফ্ল্যাপস তুলে নিল ও। আন্ডার ক্যারিজ বন্ধ হয়ে গেল। থ্রোটল আরও খুলে দিতে অ্যান্টি জি স্যুট সেটে বসলো গায়ে। পর মুহূর্তে আবার ঢিল দিল। ফুয়েল প্রবাহ চেক করলো রানা, দেখলো সবগুলো কাটা সবুজ ঘরে রয়েছে। এবার আকাশের দিকে নাক তুলে প্রায় খাড়া উঠে যেতে শুরু করলো MiG-31। মাত্র কয়েক সেকেন্ডে মেঘের রাজ্যে পেছনে ফেলে এলো রানা। মাক মিটার উঠে যাচ্ছে 1, 1.1, 1.2, 1.3, 1.4। 22,000 ফিট উঠে এসে আশেপাশে কোথাও মেঘের ছিটে ফোটাও দেখল না রানা। দিগন্ত রেখা পর্যন্ত শুধু গাঢ় নীল আকাশ। উত্তর দিকে মুখ করে টেক অফ করেছে রানা। নতুন কোর্স ধরতে হবে, যেতে হবে ফিনিশ উপকূলের দিকে। ডানা কাত করে 280 ডিগ্রি ঘুরে বাঁক নিল MiG-31। প্রতি মুহূর্তে উঠে যাচ্ছে আরও উপরে। ইচ্ছে করলে 25 মাইল পর্যন্ত উঠতে পারে রানা। এয়ারকিংয়ের এই ক্ষমতা দরকার হলে নিশ্চয়ই ব্যবহার করবে ও। যদিও অত উঁচুতে উঠলেও ইনফ্রারেড ডিটেকশন এড়িয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে হয় না। তবে ব্যারেন্টস সি 1 লাফে বেরিয়ে যাবে ও। ওর গতির সাথে পাল্লা দিয়ে কেউ পিছু নেওয়ার কথা কল্পনাও করবে না। উপকূল পেরোবার খানিক আগে সি লেভেলে নেমে আসবে রানা। ফিনল্যান্ডের ওপর দিয়ে গালফ অফ বেথোনিয়া আর স্টকহোমের দিকে ছুটবে ফুল স্পিডে। ওই স্পিডে অত নিচু দিয়ে উড়ে গেলে কোনো প্লেন ওকে ছুঁতে পারবে না, কোনো মিসাইলও ওকে স্পর্শ করতে পারবে না। অল্টিমিটারের কাটা 50,000-এর ঘর ছাড়িয়ে যাচ্ছে দেখে আপন মনে হাসলো রানা। এটা ওর গর্বের হাসি। আমি অজেয়, এইরকম একটা অনুভূতি জাগলো মনে। কারও সাধ্য নেই আমাকে ধরে, তুলনা হয় না আমার। নিজের ভুল টের পেল সে খানিক বাদেই। 60,000 ফিটে রানাকে দেখতে পেল বেরেনকো। মেঘের রাজ্যে একটা ফাঁক, সেই ফাঁক দিয়ে ধূসর রঙের সাগর দেখা যায়। ফাঁকটা বেরেনকোর সামনে আর অনেক নিচে।
হঠাৎ সেই ফাঁকে ভেপার ট্রেল দেখল সে। দেখেই বুঝলো পিটি ডাব না হয়ে যায় না। রাডার স্ক্রিনে কোনো ইমেজ নেই, ওটা নিশ্চয়ই চুরি করা MiG-31। সার্জিক্যাল ছুরির মতো কাজ করছে এখন বেরেনকোর মাথা। কি করতে হবে সে জানে। পিটি ডাবের ফাইল পড়েছে সে। কমব্যাটে লোকটা কীরকম জানা আছে। MiG-31 নিয়ে খুব বেশি পড়েনি বেরেনকো, কিন্তু MiG-25 চালাবার প্রচুর অভিজ্ঞতা রয়েছে ওর। MiG-31 চালিয়েছে বেরেনকো 200 ঘন্টার বেশি, আর পিটি ডাব চালিয়েছে 5 ঘন্টা, আরও কম। পিটি ডাব তার মিশন সম্পূর্ণ করতে চায়, তার মনে অপরাধবোধ রয়েছে, আর বেরেনকো চায় প্রতিশোধ নিতে, তার মনে কোনো অপরাধবোধ নেই। কে দুর্বল? জিজ্ঞেস করলো বেরেনকো। আমি না পিটি ডাব? ওকে আমি খুন করব। PP-1-এর ঠিক পেছনে থাকতে হবে তাকে, যাতে মিসাইলগুলো হিট সোর্সে আঘাত হানার সবচেয়ে ভালো সুযোগ পায়। ঠিক পেছনে থাকলে একেবারে শেষ মুহূর্তে ইনফ্রারেডে তাকে দেখতে পাবে PP-1-এর পাইলট, তখন আর দেখতে পেলেও কিছু করার থাকবে না। বেরেনকো দেখলো একই গতিতে একটানা উপরে উঠে যাচ্ছে PP-1। বুঝলো পাইলট তার উপস্থিতি টের পায়নি। বেরেনকোর সরল যাত্রাপথ পেরোচ্ছে PP-1, তাছাড়া ওটার স্টারবোর্ড সাইডে রয়েছে PP-2। এই দুই কারণে ইনফ্রারেডের ব্লাইন্ড স্পট কিছুক্ষণের জন্য লুকিয়ে রেখেছে তাকে। দ্রুত PP-1-এর পেছনে চলে যেতে হবে তাকে। আর তারপর রানার এয়ারফোন জোড়া ত্রাহি চিৎকার জুড়ে দিল। ECM ইকুইপমেন্ট ব্লিপ পাঠাচ্ছে। স্ক্রিনে মিসাইল দুটোকে দেখল রানা, কিন্তু নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। এ অসম্ভব, মিসাইল আসবে কোত্থেকে? অথচ স্ক্রিনের রেঞ্জিং পাওয়ারের দিকে উঠে আসছে একজোড়া মিসাইল, বিদ্যুৎ গতিতে ছুটে আসছে ওর দিকে। আত্মরক্ষার জন্য নিজের অজান্তেই ইলেকট্রনিকের সাহায্য নিল হাত দুটো, কিন্তু মন এখনো ব্যাপারটাকে মেনে নিতে পারছে না। হতভম্ব ভাবটা কাটিয়ে উঠতে সময় লাগছে ওর। ইনফ্রারেড মিসাইলকে এড়িয়ে যাবার একটাই মাত্র উপায় আছে এখন, জানে রানা। ইসরায়েলিরা মধ্যপ্রাচ্য আর আমেরিকানরা ভিয়েতনামে এই উপায়টা ব্যবহার করেছিল। ও যদি চোখের পলকে দিক বদলাতে পারে, তাহলে মিসাইলের নাকে বসানো ট্র্যাকিং সেন্সর ওর ইঞ্জিনের হিট সোর্স হারিয়ে ফেলবে। তারপর আর পিছু লেগে থাকা বা নতুন করে ধাওয়া করা সম্ভব হবে না। গায়ের জোরে সামনের দিকে থ্রোটল ঠেলে দিয়ে স্টিক পিছিয়ে আনলো রানা। খাড়া ওপর দিকে উঠে যেতে চায়। MiG-31 যেন সদ্য নিক্ষিপ্ত রকেট হয়ে গেল, তুমুল বেগে উঠে যাচ্ছে ওপর দিকে। প্রতি পর মুহূর্তে ঘন ঘন ডিগবাজি খেতে শুরু করলো এয়ারকিং। দ্রুত এগিয়ে আসা মিসাইলের সেন্সর অস্থির মতো হিট সোর্স হারিয়ে ফেলেছে। আচমকা শেষ একটা ডিগবাজি খেয়ে এয়ারকিংয়ের নাক নিচের দিকে তাক করলো রানা। ডান দিকে কাত হয়ে বৃত্তের খানিকটা অংশ তৈরি করে চলে এলো মিসাইলগুলোর সরল যাত্রাপথের নিচে। বিপদটা এলো আরেক দিক থেকে। জি এফেক্টের ফলে ঝাপসা হয়ে গেল রানার দৃষ্টি। চোখে ভয় নিয়ে জি মিটারের দিকে তাকিয়ে থাকলো ও। দেখলো +8G তৈরি করেছে ও। দৃষ্টি যদি আরও ঝাপসা হয়, কিছুই দেখতে পাবে না। 10G মানে অন্ধ হয়ে যাওয়া, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে প্লেন। জি মিটার ছাড়া এখনই আর কিছুই দেখতে পাচ্ছে না ও। পা আর পেটের ওপর সেটে বসা জি স্যুটের স্পর্শ পাচ্ছে কি পাচ্ছে না। স্ক্রিনে মিসাইলগুলোর পজিশন বদলে গেছে। নিজেদের আগের কোর্সে বহাল থেকে ছুটে চলে গেল ওগুলো। প্রত্যাশিত সংঘর্ষের মুহূর্ত পেরিয়ে গেছে আগেই। হিট সোর্স হারিয়ে ছুটতেই থাকবে ওগুলো। ফুয়েল শেষ হয়ে গেলে সাগরে পড়ে ডুবে যাবে। ধীরে ধীরে স্টিক ঠেলে দিল রানা। দৃষ্টিসীমা প্রসারিত হলো। কেটে গেল ঝাপসা ভাব, যেন ঘরের পর্দাগুলো সরিয়ে দেয়া হয়েছে। গতি কমে আসতে শুরু করার সাথে সাথে ঘামতে শুরু করলো রানা। আর একটু হলেই ভবলীলার সাঙ্গ হয়ে গিয়েছিল ওর। স্ক্রিনে এখনও কিছু নেই। রানা এখনও জানে না বেরেনকো PP-2 নিয়ে ঠিক ওর পেছনে ইনফ্রারেড ডিটেকশন ইকুইপমেন্টের নাগালের বাইরে ব্লাইন্ড স্পটে রয়েছে অদৃশ্য শত্রু। যতটা না ভয় পেল রানা, তার চেয়ে বেশি ঘাবড়ে গেল। শত্রুকে ওর দেখতে পেতে হবে, তা না হলে এই যুদ্ধে টেকা দায়। এ কোন জাতের শত্রু আন্দাজ করতে পারল রানা, কিন্তু বিশ্বাস করতে মন চাইল না। তা কি করে সম্ভব? ওটা নিশ্চয়ই একটা প্লেন হবে, আর কিছু হতে পারে না। ওর পিছু নেওয়ার জন্য ওর চেয়ে ওপরে উঠে গেছে। চুপি চুপি হামলা চালিয়ে খুন করতে চেয়েছিল ওকে। প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ায় নিশ্চয়ই ক্ষেপে গেছে নিজের ওপর। হঠাৎ চোখের কোণ দিয়ে রিয়ার ভিউ মিররে দেখলো ঝিক করে উঠলো একটা আলো চকচকে ধাতব কিছুর গায়ে রোদ লাগলে এমন হয়। রাডারে এখনও কিছু নেই, এতক্ষণে উপলব্ধি করলো রানা। কৈভিস্তু আর ইসরাফিলভ দ্বিতীয় MiG-31কে অচল করে দিতে পারেনি। আগুনে কোনো ক্ষতি হয়নি PP-2-র, কিংবা সামান্য যা হয়েছিল সেটা মেরামত করে ওর পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে তাকে। একটা চ্যালেঞ্জ অনুভব করলো রানা। এখন সে আর অজেয় নয়, তার প্রতিদ্বন্দ্বী এসে গেছে। ওরটার মতোই আরও একটা MiG-31 রয়েছে আকাশে।
PP2 পাইলট ওর চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। ঠোঁটে বাঁকা এক চিলতে হাসি ফুটল রানার। পালানোর কথা ভাবছে না ও, ভাবছে না মৃত্যুর কথা। জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে PP1 নিয়ে নামতে না পারলে কতটুকু বিফল হবেও তাও ভাবছে না। এই মুহূর্তে গোটা ব্যাপারটা ওর আর PP2 পাইলটের মধ্যে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতায় নেমে এসেছে। ডুয়েল লড়ছে ওরা, জয় পরাজয়ের প্রতিযোগিতায় নেমেছে। একজন পুরুষের বিরুদ্ধে আরেকজন পুরুষ। মিররে আবার ঝিক করে উঠল আলো। এক ঝটকায় থ্রোটল খুলে দিল রানা অনেকখানি। জানে ওকে এদিক ওদিক কিছু করতে দেখলে বাধা দেওয়ার জন্য ছুটে আসবে PP2। খানিকটা উঠে অকস্মাৎ বাঁদিকে একটু ঘুরল এয়ারকিং। বাঁদিকে PP2কে পলকের জন্য দেখতে পেল রানা, পিছু নিয়েছে ওর। আরও বাঁদিকে ঘুরল এয়ারকিং, তারপর হঠাৎ সোজা হয়ে আগের কোর্সে ফিরে এলো। ব্যাপারটা এত দ্রুত ঘটল যে সাবধান হবার আগেই ককপিটের সাথে হেলমেট ঢুকে গেল। হাত দিয়ে লিভার টানল রানা, ব্যাটল পজিশনে চলে এলো সিট। সিটের উপর প্রায় শুয়ে আছে রানা এখন। মিররে এখনও রয়েছে PP2। আদর্শ ফায়ারিং পজিশনের অপেক্ষায় রয়েছে বেরেনকো। 4টের মধ্যে 2টো মিসাইল নষ্ট হয়েছে তার। আন্দাজের উপর নির্ভর করে আর কোনো ঝুঁকি নেবে না সে। স্ক্রিনে প্লেনটাকে দেখা গেল। নতুন কোনো তথ্য নয়, আগেই জেনেছে রানা PP2 পিছু নিয়েছে ওর। সূর্যের দিকে উঠে যাচ্ছে বেরেনকো, কেউ যাতে ওকে দেখতে না পায়। সিদ্ধান্ত নিয়ে ফেলল রানা। বাঁদিকে সরল একটু, তারপর গড়িয়ে দেওয়া ড্রামের মতো ডিগবাজি খেতে শুরু করলো এয়ারকিং। ভিউ মিররে স্থির হয়ে আছে রানার দৃষ্টি। PP2 ডানা থেকে সাদা একটু ধোঁয়া বেরোতে দেখল। কামান দাগছে রাশিয়ান পাইলট। কমলা রঙের খুদে বড়ি মন্থর বেগে রানার দিকে এগিয়ে আসছে, যেন অনেক কষ্টে সাঁতার কেটে এগোচ্ছে পানির ভেতর দিয়ে। রাশিয়ান পাইলটের মনের অবস্থা আঁচ করতে পারল রানা। উত্তেজনার তুঙ্গে উঠে গেছে সে। আর ধৈর্য ধরতে না পেরে দ্রুত একটা পরিণতির আশায় কামান দিয়েছে। লেগেও তো যেতে পারে। ডিগবাজির মধ্যে রয়েছে রানা, বুঝতে পারছে কামানের গোলা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। রাশিয়ান পাইলট এখন আশা করছে এবার সূর্যের সাথে একই রেখায় চলে আসবে PP1। কিন্তু তা না গিয়ে আরও 90 ডিগ্রি পর্যন্ত ডিগবাজি খেলো রানা। স্টিক টানলো, আগা থেকে গোড়া পর্যন্ত ঝাঁকি খেলো এয়ারকিং। রানার তলপেটে খিল ধরল, কুকড়ে গেছে পেশি। আবার ঝাপসা হয়ে গেল দৃষ্টি। জি ফোর্স এফেক্ট অসহ্য লাগলো। ফেস মাস্কের ভেতর চিৎকার করে উঠল রানা। জি মিটারে +9। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে রানা। ডিগবাজি খাওয়া বন্ধ করে রানা দেখল ওর সামনে চলে এসেছে PP2। একটু আগেই পরিস্থিতি উল্টে গেছে, এখন রানার পালা। ঠিক সময়ের জন্য অপেক্ষা। দৃষ্টিসীমা আবার প্রসারিত হয়েছে। রাশিয়ান পাইলটের পেছনে রয়েছে রানা, ওর 600 গজ সামনে PP2। আঘাত হানার এটাই ঠিক সময়। চিন্তার সাথে সাথে কেঁপে উঠল MiG-31। একজোড়া অ্যানব মিসাইল সাত করে বেরিয়ে গেল। এইমিং সিস্টেমের সাহায্যে লক্ষ্য স্থির করেছে রানা। সিস্টেমটা বসানো আছে উইন্ডস্ক্রিনের সামনে। রাশিয়ান পাইলটের মতো রানাও কোনো গাইডেন্স পাবে না, কারণ থট গাইডেড সিস্টেমের সাথে রাডারের সংযোগ আছে, ইনফ্রারেডের নেই। রাডার ইমেজ না পাওয়ায় ছোড়ার পর বেরেনকো তার মিসাইলগুলোকে ইচ্ছে মতো পরিচালিত করতে পারেনি। হতাশ হয়ে রানাও এখন উপলব্ধি করল তারও সেই একই অবস্থা। এই মুহূর্তে রানার কৌশলটাই ব্যবহার করছে রাশিয়ান পাইলট। থ্রোটল সামনে ঠেলে দিয়ে খাড়াভাবে ওপর দিকে উঠে যাচ্ছে PP2, সেই সাথে ডিগবাজি খেতে খেতে সরে যাচ্ছে ডান দিকে। রানার ছুড়ে দেওয়া মিসাইল দুটো লক্ষ্যভ্রষ্ট হলো। দুজনই একজোড়া করে মিসাইল হারিয়েছে। হাল ছাড়ল না রানা। PP2-র পিছু ধাওয়া করল ও। থ্রোটল সামনের দিকে ঠেলে দিতে আবার জি ফোর্স এফেক্ট অসহ্য হয়ে উঠল, সংকীর্ণ হয়ে গেল দৃষ্টি। আবার যখন দৃষ্টি ফিরে পেল, ছ্যাঁত করে উঠল বুক। সামনে দিগন্ত বিস্তৃত আর্কটিক ওশান আর গাঢ় নীল আকাশ, কিন্তু PP2-কে কোথাও দেখা যাচ্ছে না। 1-2 করে কয়েকটা সেকেন্ড পেরিয়ে গেল। আতঙ্কিত হয়ে পড়ছে রানা। অদৃশ্য শত্রুর সাথে এটে ওঠা প্রায় অসম্ভব। এই সময় ভিউ মিররে আবার ঝিক করে উঠল কে যেন। বুঝতে পারল রানা, ওরই কৌশল ব্যবহার করে আবার পেছনে চলে গেছে PP2। বিদ্যুৎ গতিতে এগিয়ে আসছে। দুই প্লেনের মাঝখানের ফাঁকটা বিপজ্জনকভাবে কমে এলো। আবার মিসাইল ছুড়বে রাশিয়ান পাইলট। এবার তৈরি রয়েছে রানা। PP2 থেকে মিসাইল বেরোতেই দেখতে পেল উজ্জ্বল গাঢ় কমলা রঙের। কলাম টেনে নিল রানা। অনুভব করলো জি ফোর্স ওকে সিটের গভীরে নামিয়ে দিচ্ছে। কুকড়ে যাচ্ছে শরীর। চিবুক ঠেকল বুকের ওপর। শরীরের সমস্ত ব্যথা আর অস্বস্তি বোধ অগ্রাহ্য করে সচেতন থাকার প্রাণপণ চেষ্টা করল রানা। কন্ট্রোল কলামে হাত বুলালো অতি কষ্টে। কেঁপে উঠল প্লেন। পাক খেতে শুরু করলো MiG-31। ফ্ল্যাট স্প্রিনের ভঙ্গিতে দিগন্ত রেখার নিচে আর উপরে 15 ডিগ্রি ওঠানামা করছে PP1-এর নাক।
রানার অনেকটা উপর দিয়ে বেরিয়ে গেল মিসাইল। স্বস্তির একটা পরশ অনুভব করলো রানা, কিন্তু জি ফোর্স আবার বেড়ে ওঠায় বিচলিত বোধ করলো ও। 8.5 থেকে 9 জিতে উঠে যাচ্ছে। 100 নট মার্কারে স্থির হয়ে রয়েছে স্পিড মিটারের কাঁটা। হেডফোনে ওয়ার্নিং সিগন্যাল শুনল রানা, টারবাইনে আগুন ধরে যেতে পারে, তাই অটোমেটিক ইগনাইটার কাজ শুরু করলো, তারই সতর্ক সংকেত। প্লেন দ্রুত পাক খেতে শুরু করা এয়ারফ্লো ইঞ্জিনকে বাধা দিচ্ছে। আরপিএম গজের ওপর চোখ বুলালো রানা। 60%-এ পৌঁছে থরথর করে কাঁপছে কাঁটা। টের পাবার আগে 8,000 ফিট নেমে এসেছে ও। দ্রুত নামছে আরও। পিপি-2কে রানা দেখতে না পেলেও রাশিয়ান পাইলট চোখে চোখে রেখেছে রানাকে। পিপি-1কে লক্ষ্য করে ডাইভ দিল বেরেনকো। ভাগ্য না হলে এমন চমৎকার আদর্শ টার্গেট কেউ পায় না। এইবার শেষ করবে সে ইহুদি বেটাকে। প্লেনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে রানা। ঝরা পাতার মতো সাগরের দিকে হু হু করে নামছে এয়ার কিং। নামতে নামতে সাগরের অনেক কাছে চলে এসেছে ও। সাগর আর 30,000 ফিট নিচে। এখনও নামছে প্লেন। কন্ট্রোল কলামে হাত দিল রানা, অন্ধের মতো এটা সেটা ধরে টান দিল। হঠাৎ করেই বন্ধ হলো পাক খাওয়া। অপোজিট রাডার ব্যবহার করলো রানা, খুলে দিল থ্রোটল। সাগর থেকে 20,000 ফিট উপরে রয়েছে ও। মাত্র কয়েক সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে আবার ফিরে পেয়েছে। এয়ার কিংকে সিধে করে নিল ও। আটকে থাকা নিঃশ্বাস বেরিয়ে এলো সশব্দে। স্ক্রিনে উজ্জ্বল একটা আভা দেখে চমকে উঠল রানা। ওরই সাথে কাছাকাছি নিচে নেমে এসেছে পিপি-2। রানার সামান্য পেছনে একটু ডান দিক ঘেঁষে তেড়ে আসছে। রাশিয়ান পাইলটের স্পিড হিসেব করলো রানা, মাক 1.6। আত্মবিশ্বাস বেড়ে গেছে বেরেনকোর। একেবারে কাছাকাছি এসে হামলা চালাতে চাইছে সে, যাতে লক্ষ্যভ্রষ্ট হবার কোনো সম্ভাবনা না থাকে। ভিউ মিররে তাকে দেখতে পেল রানা। বুঝলো সিটিং ডাক হয়ে গেছে পিপি-2 পাইলটের কাছে। আর বড় জোর 2 কি 3 মিনিট, তারপর 1000 টুকরো হয়ে ঝরে পড়বে পিপি-1 নিচের সাগরে। কমলা রঙের বড়ি ছুটে এলো। কামান দিয়ে গেছে বেরেনকো। এড়িয়ে যাবার জন্য প্লেন একপাশে সরিয়ে নিল রানা। আয়নায় দেখলো কামানের গোলা লক্ষ্যভ্রষ্ট হয়েছে বটে, পিছু ছাড়েনি পিপি-2। ঠিক একই অবস্থান থেকে অনুসরণ করছে ওকে। পিপি-1-এর হিট সোর্সের একেবারে কাছে চলে আসতে চাইছে বেরেনকো। হাতে আর মাত্র একটা মিসাইল রয়েছে, শিওর হয়ে মারতে চায়। হঠাৎ বুদ্ধিটা খেলে গেল মাথায়। আকাশযুদ্ধের সমস্ত নিয়মের বাইরে একটা কাজ করে বসলো রানা। যেন বাম দিকে সরে যাচ্ছে এমনি একটা ভঙ্গি করেই সাথে সাথে ফিরে এলো আগের কোর্সে। হঠাৎ কমিয়ে দিল স্পিড এবং রিয়ারওয়ার্ড ডিফেন্স স্পট থেকে শেষ ডিকয় হিট সোর্সটা ফায়ার করলো। ফাইনাল কিলের জন্য একেবারে কাছে চলে এসেছিল বেরেনকো। পিপি-1কে বামে সরে যেতে দেখে সেও বামে সরতে গেল, কিন্তু সামনের প্লেনটা যত দ্রুত আগের কোর্সে ফিরে এলো তত দ্রুত ডান দিকে সরতে পারলো না, ফলে সরাসরি পেছনে পড়ে গেল রানার। ঠিক এটাই চেয়েছিল রানা। ডিকয় হিট সোর্সটা ছেড়েই বুঝতে পারলো কাজ হয়েছে। উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে গেল রানার। পিপি-1-এর পেছন থেকে বেরিয়ে শূন্যে ঝুলছে গোলাকার অগ্নিকুণ্ড। কিছু বুঝে ওঠার আগেই পিপি-2-র বিশাল ইনটেক গেলে নিল রানার ফায়ার করা ডিকয় অগ্নিকুণ্ড এবং সঙ্গে সঙ্গেই ঘটল প্রচণ্ড বিস্ফোরণ। শক ওয়েভ টের পেল রানা, দিক পরিবর্তন করলো দ্রুত। রিয়ার মিররে চোখ রেখে দেখলো পেছনে কালো ধোয়ার কুণ্ডলী, তার ভেতর থেকে ঝরে পড়ছে পিপি-2-র 1000টা টুকরো অংশ। কোনো কোনোটা ঝিক করে উঠছে রোদ লেগে। অনেক নিচে সুনীল সাগর। এতক্ষণে রানা টের পেল সারা শরীর থরথর করে কাঁপছে। কেমন যেন বোকা বোকা লাগছে নিজেকে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আগে চট করে কোর্স ঠিক করলো ও। তারপর অটো পাইলটের সুইচ অন করে দিয়ে চোখ বুজে এলিয়ে পড়ল সিটের ওপর। অন্তত 20টা মিনিট বিশ্রাম নিতেই হবে ওকে। পথে আর কোনো ঝামেলা হয়নি। মাঝপথে একাধিকবার নিরাপদে ফুয়েল সাপ্লাই পেয়েছে রানা। শেষ বিকেল নাগাদ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করলো মিগ-1 মিগ-31, আজ পর্যন্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফাইটার প্লেন। ককপিট থেকে নামলো রানা। প্রচণ্ড একটা চমক অপেক্ষা করছে ওর জন্য, জানতো না। স্বয়ং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খান রিসিভ করতে এসেছেন ওকে। যা কোনোদিন করেনি। আজ অন্তরের উতলে ওঠা তাগিদ উপেক্ষা করতে না পেরে ঝুঁকে পড়ে বুড়োর পা ছুঁয়ে সালাম করলো রানা। রানার এই অপ্রত্যাশিত আচরণের জন্য তৈরি ছিলেন না রাহাত খান। তার চেহারা কেমন যেন গম্ভীর হয়ে উঠল। এসো, জরুরি কথা আছে বলে দ্রুত পেছন ফিরলেন রানার দিকে। চোখের পানি লুকোবার জন্যই কি? টারমাকের ওপর দিয়ে একটা অ্যাম্ফিবিয়ান প্লেনের দিকে হাঁটছেন রাহাত খান। তাকে অনুসরণ করছে রানা। ঘাড় ফিরিয়ে পেছন দিকে একবার তাকালো ও। এয়ার কিংকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে সশস্ত্র আর্মি গার্ড এবং বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের অনেক লোকজন।
তাদের মধ্যে কয়েকজন বিদেশি, হাত কাটা সোহেল আর শাড়ি পরিহিতা সোহানাকেও দেখতে পেল রানা। চোখাচোখি হতে হাত নাড়ল ও। ছ্যাদ করে উঠল রানার বুক। সোহানা ওভাবে কেন হাত নাড়ল? যেন বিদায় জানাচ্ছে ওকে। ইতিমধ্যেই নিজেকে সামলে নিয়েছেন রাহাত খান। ছোট্ট প্লেনের পাশে এসে দাঁড়ালেন তিনি, ফিরলেন রানার দিকে। মস্কো মেনে নিয়েছে আমাদের বক্তব্য। ওই দেখো ওদের লোক। ঢাকা থেকে MiG-31 ডেলিভারি নেওয়ার জন্য রওনা হয়ে গেছে ওদের পাইলট। কিন্তু স্যার, রানাকে কিছু বলার সুযোগ না দিয়ে মেজর জেনারেল বললেন, কিন্তু চারদিক থেকে খবর আসছে CIA এবং জিওনিস্ট ইন্টেলিজেন্স রেড সিগন্যাল ফ্ল্যাশ করছে। টার্গেট তুমি। লন্ডন, আমস্টারডাম, প্যারিস, ওয়াশিংটন সবগুলো বড় বড় রাজধানী থেকে রিপোর্ট পেয়েছি আমি। দুটো ইন্টেলিজেন্স এজেন্সি তাদের প্রত্যেক এজেন্টকে একটাই নির্দেশ পাঠাচ্ছে, সমস্ত কাজ ফেলে যেভাবে পারো খুঁজে বের করো মাসুদ রানাকে। নির্দেশের নমুনা কপিও পেয়েছি আমরা। তাতে 3 বার শুধু একটাই কথা লেখা আছে, কিল হিম, কিল হিম, কিল হিম। চুপ করে থাকলো রানা। ভেবেছিল বাড়ি ফিরে ডাল ভাত খেয়ে একটু বিশ্রাম নেবে, তারপর অফিসে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে চুটিয়ে। আমরা যে কোনো মুহূর্তে কমান্ডো হামলা আশঙ্কা করছি ঢাকা এয়ারপোর্টে। আবার বললেন রাহাত খান, এখানে এক মুহূর্ত থাকাও তোমার জন্য নিরাপদ নয়। খ্যাপা কুকুর হয়ে গেছে ওরা। এই মুহূর্তে তোমাকে প্রোটেকশন দেয়া BCI এর পক্ষে সম্ভব নয়। আমাকে কি করতে হবে স্যার? শান্ত স্বরে জিজ্ঞেস করলো রানা। সেটা তুমিই ঠিক করবে। আপাতত গা ঢাকা দিতে হবে তোমাকে। 3 মাস ছুটি। আমি এদিকটা দেখছি, তুমি কোথায় যাবে ঠিক করো। কেউ জানবে না কোথায় গেছো, এমনকি আমিও না। ইঙ্গিতে প্লেনটা দেখালেন। এটা তোমার জন্যই তৈরি হয়ে আছে। কিছু নকল পরিচয়পত্র আছে ওতে, হয়তো কাজে লাগতে পারবে। কিছু ফরেন কারেন্সিও আছে। টাওয়ারকে বলা আছে এই মুহূর্তে টেক অফ করবে। কিন্তু স্যার, এভাবে। খেপে গেলেন বৃদ্ধ। যা বলছি করো, তর্ক করো না। প্রতি মুহূর্তে বিপদ বাড়ছে আমাদের সবার। দয়া করে এবার রওনা হয়ে যাও। গেট লস্ট। রাহাত খান নিজেই ঘুরে দাঁড়ালেন। তার গমন পথের দিকে বোবা দৃষ্টিতে তাকিয়ে থাকলো রানা। তারপর ঘুরে দাঁড়িয়ে প্লেনের সিঁড়ির দিকে এগোলো। চিন্তার ভারে নুয়ে আছে মাথা। শেষ হলো মাসুদ রানা সিরিজের গল্প চারিদিকে শত্রু। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।